আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের একদম ফার্স্ট লাইভ ক্লাসে। তো আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, তাই না? তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমিও এই গ্রুপে চলে আসি। এটা হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ প্রথম পত্রের প্রোগ্রাম। আজকে আমিও এই গ্রুপে চলে আসি পত্রের প্রোগ্রাম। আজকে আমিও এই গ্রুপে চলে আসি পত্রের প্রোগ্রাম। আজকে আমিও এই গ্রুপে চলে আসি। সবার কি অবস্থা? এইচএসসি 2026 ব্যাচ, তোমাদের এখনও কলেজ শুরু হয়নি। শুধুমাত্র তোমরা রেজাল্ট পেয়েছো, তাই না? 12 তারিখে। দেন 25 তারিখ থেকে আমাদের বন্দিবাসালার ক্লাস শুরু হলো। তো জানি না তোমাদের পড়াশোনার কি অবস্থা, তোমরা পড়াশোনা শুরু করেছো কি না। তবে আমি তোমাদের শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার কলেজ শুরু হয়তো বা 30 জুলাই, যেটা আমি দেখেছি। তো অনেকে চিন্তা করতে পারো, বা অনেকে তোমার ফ্রেন্ডরা এটা চিন্তা করতে পারে যে কলেজে ভর্তি হওয়ার পরে তারপর আমরা সিদ্ধান্ত নিব হচ্ছে আমরা কোথায় পড়াশোনা করবো বা কী হবে না হবে। হ্যাঁ, ওটা পরে সিদ্ধান্ত নিব, আগে কলেজটা কনফার্ম করি। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কিন্তু একটা কলেজ পাবাই। সেটা হতে পারে তোমার এলাকার কলেজ, সেটা হতে পারে তোমার ঢাকার কোনো কলেজ, বা তুমি বিভাগীয় কোনো শহরে তুমি কিন্তু একটা কলেজ পাবাই। তুমি এতটুকু শিওর থাকো, তুমি একটা কলেজ পাবাই। সো কলেজ তো তোমার কনফার্ম হয়ে থাকবে তোমার নাম্বার অনুযায়ী। বাট তুমি যদি পড়াশোনাটা এখন থেকে যদি কন্টিনিউ না করো, তাহলে কিন্তু এই যে একটা 2 মাসের গ্যাপ চলে যাচ্ছে, সেই গ্যাপটা কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে কাভার করার জন্য এত সময় তুমি পাবে না। আর তোমরা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান যারা কিনা এই প্রোগ্রামটাতে আগে আগে যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, সারা বাংলাদেশের লাখো শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের সময়ও, এবং লাখো শিক্ষার্থী কিন্তু ইন্টারে পড়াশোনা শুরু করবে। কেউ আগে, কেউ একটু পরে, আবার কেউ শেষ সময় গিয়ে পড়াশোনা করবে। তুমি যেহেতু শুরুতেই পড়াশোনা করতে এসেছো আমাদের এই টাইপ ভিত্তিক ম্যাথ প্রোগ্রামে, আমি তোমাকে এতটুকু রিকোয়েস্ট করব, তুমি ধৈর্য ধারণ করে টানা 2 বছর পড়াশোনা করো। শুধুমাত্র তুমি টানা 2 বছর পড়াশোনা করবা, কোনো দিকে তাকাবা না, কোনো কিছু তুমি দেখবা না, মানে সব কিছু থেকে নিজেকে তুমি দূরে রাখবা, ঠিক আছে? সো প্রথম ক্লাসে আমি তোমাদের কমেন্ট একটু পরে দেখবো, বাট আমার কাছে যেটা মনে হয়, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে প্রথম দিকেই তোমাদের আমি কিছু কথা বলে নিই, ঠিক আছে? যেমন তোমাদের কলেজ লাইফ শুরু হবে। হ্যাঁ, তোমরা যারা সরকারি কলেজে পড়বে তাদের একটু রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কম থাকবে, বা যারা প্রাইভেট কলেজে ভর্তি হবে, ঢাকার কোনো একটা প্রাইভেট কলেজ বা রংপুরের কোনো কলেজে, বা তোমার রাজশাহী হোক বা সেটা তোমার চিটাগাং হোক, যে কোনো তুমি কলেজে পড়ো, তুমি দেখবা প্রাইভেট কলেজগুলোতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করতে করতে তুমি টায়ার্ড হয়ে যাবা, কলেজ লাইফটা তোমার ভালো লাগবে না, বুঝছো? আর কলেজ লাইফটা কখনোই এনজয় করার লাইফ না। তুমি যদি চিন্তা করো যে স্কুল লাইফ আমার শেষ, এবার কলেজ লাইফে উঠে গেছি, অনেক মজা হবে, বিশ্বাস করো কলেজ লাইফে কোনো মজা নাই। যারা মজা করে তারা ওই ভার্সিটির লাইফে বা পরবর্তী সময়ে তারা ধরা খায়। সো তুমি দেখবা তোমার আশেপাশে অনেক ফ্রেন্ডে থাকবে যারা পড়াশোনা ছাড়া কোনো কিছুই বুঝবে না। স্কুল লেভেলে তুমি কি দেখছো মানুষদেরকে পড়াশোনা করতে, কলেজে দেখবা যে আরও বেশি আছে। তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে তোমরা কলেজে গিয়ে এমন একটা সার্কেলের সাথে মেলামেশা শুরু করবা যারা রেগুলার পড়াশোনা করে, যারা কোচিংয়ে যায় বা প্রাইভেট পড়ে, যারা কলেজে পড়াশোনা করে, এরকম একটা গ্রুপের সাথে শুরুতেই মেলামেশা করার চেষ্টা করবা। কারণ তোমার এইচএসসি লাইফটা যেহেতু অনেক ছোট, এবং এখানে তোমার সব কিছু তুমি অনেক কম সময় পাবা। সো এমন একটা তুমি সার্কেল ম্যানেজ করে ফেলবা যেন সেই সার্কেলটা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারে, এবং তুমিও তোমার সেই সার্কেলকে যেন সর্বোচ্চ সাপোর্ট দিতে পারো। শুরুতেই তোমাকে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। ওকে, আমি তোমাদের একটু পরে তোমাদের আমি কমেন্টগুলো পড়তেছি, বাস জাস্ট আমি শুরুতেই তোমাদের কিছু কথা বলে নিচ্ছি আর কি। হ্যাঁ ভাইয়া, ম্যাথ বুক কোন রাইটারের কিনবো? আমি কিন্তু বলেছি আমাদের এই প্রোগ্রামটা আমরা সাধারণত কেতাব স্যারের বই, অসীম কুমার সাহা স্যারের বই, সিস্টেম প্রকাশনী, এই বইগুলো হচ্ছে আমরা ফলো করব। এর বাইরেও তুমি দেখবে রূপন্তী প্রকাশনী বই আছে, এসইউ আহমেদ স্যারের বই আছে, অনেক বই আছে, অনেক বই আছে।
তো আমি তোমাকে যদি বলি যে আসলে তুমি কোন বইটা কিনবে, তুমি দেখবা যে তোমার কলেজ থেকে একটা বুক লিস্ট দিচ্ছে বা তোমার কলেজের স্যার একটা বই ফলো করতেছে, তো তুমি আসলে কোন বই ফলো করবা। আমি একটু তোমাকে সাজেশন দিই। হ্যাঁ, যদিও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো প্রথম কথা হচ্ছে যে আমি এটা লিখি, বই, তাই না? বই জিনিসটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনের মধ্যে থাকো যে আমি আসলে কোন বই কিনবো বা এই বইটা কেনা আদৌ ঠিক হচ্ছে কিনা, তাই না? তোমাকে এখন থেকে জানতে হবে, তোমার টার্গেটটা কি। তোমাকে এখন থেকে এইটা ফিক্সড করতে হবে যে তোমার টার্গেট কি। নিজের কাছে প্রশ্ন করতে হবে এখনই প্রশ্ন করে উত্তরটা নিজের থেকে নিয়ে আসতে হবে যে তোমার আসলে টার্গেট কি। বা টার্গেট কি বলতে কি যে বুঝে যাচ্ছেন? এ প্লাস? উত্তর হচ্ছে না। তুমি বাজারে যে কোনো বই পড়ো না কেন তুমি এ প্লাস পাবা, এটা নিয়ে কোনো কনফিউশন আমার নাই যে তুমি এ প্লাস পাবা না। হ্যাঁ, তুমি যে কোনো বই পড়লে তুমি এ প্লাস পাবা, বাট তোমার টার্গেটটা কি? এ প্লাস পাওয়ার পরে তুমি কোথায় যাবে? তোমার টার্গেটটা কি ভার্সিটি? তোমার টার্গেটটা কি মেডিকেল? নাকি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং? কোনটা তোমার টার্গেট বলো? তোমার সেই টার্গেট অনুযায়ী তুমি এখন থেকেই সেই বই পড়বে, সেই অনুযায়ী বই পড়বে। তোমার টার্গেট যদি ভার্সিটি হয়, যদি মনে করো ভাই আমি ভার্সিটি পড়বো, ঢাকা ভার্সিটির একজন শিক্ষার্থী হবো, আমি চট্টগ্রামে পড়বো, আমি জাহাঙ্গীরনগরে পড়বো, তাহলে আমি সহজ বাংলা কথা বলবো যে তুমি, হ্যাঁ, অসীম কুমার স্যার এনার বইটা পড়বা, ঠিক আছে? অথবা তুমি সিস্টেক প্রকাশনী দেখো, এই দুটা সিস্টেক প্রকাশনী। বাট আমার কাছে বেস্ট অপশন হচ্ছে অসীম কুমার স্যারের বই। এবার তোমার টার্গেট হচ্ছে মেডিকেল, যে ভাই আমি মেডিকেল, তো মেডিকেলের জন্য ভাই কোনো ম্যাথ বই লাগে না। আরে সমস্যা নেই, মেডিকেলের জন্য ম্যাথ বই লাগে না, বাট তোমাকে তো এইচএসসিতে পাস করতে হবে, তো সেখানে তো একটা ম্যাথ বই পড়তে হবে, তাই না? সো যদি তোমার খুব টার্গেট থাকে মেডিকেল, ভাইয়া ম্যাথ কঠিন বই তোমার করার কোনো দরকার নাই, কঠিন ম্যাথ করা দরকার নাই, বেশি কনসেপ্ট জানার দরকার নাই। তুমি এখানে সিম্পলভাবে যেটা করবা সেটা হচ্ছে যে সিস্টেক প্রকাশনী দেখবা, সিস্টেক প্রকাশনী, আরেকটা হচ্ছে রূপন্তী প্রকাশনী, এই দুটো বই তুমি দেখবা। তোমাকে আমি বলবো না তুমি কেতাব স্যারের বই দেখো, তোমাকে বলবো না তুমি অসীম কুমার স্যারের বই দেখো। তোমার টার্গেট হচ্ছে মেডিকেল। সো তোমার এই এইচএসসি লাইফে ম্যাথের পিছনে এত সময় দেওয়ার কি দরকার? তোমার টার্গেট তো মেডিকেল, তাহলে তুমি ম্যাথে ওই এত কনসেপ্ট বলো বা এত অঙ্ক না জেনে ওই সময়টা তুমি বায়োলজিতে সময় দাও, তুমি কেমিস্ট্রিতে সময় দাও, ওই দিকে তুমি বাকি সময়টা দাও। তোমার ম্যাথেতে এ প্লাস দরকার, ভালো একটা নাম্বার দরকার, তুমি এই দুটা বই পড়লে তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। কোনো বই বাজারে খারাপ না, প্রত্যেকটা বই ভালো। এবার চলে আসে ইঞ্জিনিয়ারিং। তো প্রথম সাজেশনে থাকবে আমাদের কেতাব স্যারের বই দেখবা, কেতাব স্যার। তবে একটা সত্য কথা বলি যে তুমি যদি শুরুতে কেতাব স্যারের বই দেখো তাহলে তুমি একটু হতাশ হয়ে যেতে পারো যে আসলে এটা কি, এত কেন, এত জিনিসপাতি কেন, মানে বুঝতেছি না কিছু। সো এটার পাশাপাশি অবশ্যই অসীম কুমার স্যারের বই দেখবা। হ্যাঁ, এই অনুযায়ী তোমরা আগাবা, ঠিক আছে? এই অনুযায়ী তোমরা আগাবা। কাউসার একটা কলম দাও তো ভাইয়া। তো এই অনুযায়ী তোমরা হচ্ছে আগাবা। হ্যাঁ, এখন এখানে একটা আমি কথা বলি, দেখো যে আমি বুয়েটে এরকম অনেক শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, আমাদের প্রাইভেট গ্রুপেও ছিল এরকম, আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে ভাইয়া আমি তো তারা বলছে ভাইয়া আমরা তো কেতাব স্যারে অন্য কলম নাই। কাউসার সব গেছে। তো অনেক শিক্ষার্থী আমাকে এটাও বলছে যে ভাইয়া আমরা তো কেতাব স্যারে বই পড়িনি, তাও তো আমরা বুয়েটে চান্স পাইছি। মানে ব্যাপারটা এরকম না যে আমি কেতাব স্যারের বই পড়বো না তার মানে আমি বুয়েটে চান্স পাবো না, ব্যাপারটা কখনো এরকম না, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে বলা যে হ্যাঁ, সবসময়ের জন্য এভাবে শিক্ষার্থীদেরকে রিকমেন্ডেশন দেওয়া হয় যে তোমরা হচ্ছে এভাবে বইগুলো সিলেক্ট করবে। এবং আমি এখানে নতুন করে আসলে মেডিকেলটা এভাবে চিন্তা করছি, কেননা আমার কাছে মনে হচ্ছে যে মেডিকেলের শিক্ষার্থীদের আসলে কেতাব স্যার বা অসীম কুমার শাহ স্যারের বই না দেখে তোমরা যদি এই দুটা বই দেখতে পারো তাহলে তোমরা এখানে যা যা কন্টেন্ট আছে, যেভাবে টাইপ ভিত্তিকভাবে সাজানো আছে, তোমরা খুব সহজে ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবে। আর একটা কথা কি জানো, যে মানে তুমি যে বইয়ে পড়ো না কেন সেই বইটা তুমি যদি খুব সুন্দর করে পড়তে পারো না,
তাহলে তুমি সব জায়গাতে ভালো করতে পারবে। এমনও শিক্ষার্থী আছে শুধুমাত্র অসীম কুমার শাহ স্যারের বই পড়ছে, শুধুমাত্র রূপন্তী স্যারের বই পড়ছে, রূপন্তী প্রকাশনী বই পড়ছে, ঠিক আছে, শুধুমাত্র তোমার সিস্টেকের বই পড়ছে, অথবা শুধুমাত্র তোমার এস স্যারের বই পড়ছে, তারাও কিন্তু অনেক ভালো জায়গাতে আছে। মানে ব্যাপারটা এরকম না যে ভাই আমি 2-3টা বই কিনে ফেলছি তাহলে আমার বুঝি ভালো জায়গায় নিশ্চিত হয়ে গেছে, এরকম ব্যাপারটা না। তোমাকে পড়তে হবে, তুমি একটা বই কিনো সেই বইটা তোমাকে পড়তে হবে, বইয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, বইয়ের প্রতি মায়া থাকতে হবে, যে বইটা আমাকে শেষ করতে হবে। বই মানে এটা না যে তুমি একটা বই কিনছো, সেই বই তুমি 2-3 পেজ পড়ার পর তুমি দুর্বল হয়ে গেছো, এরকম করা যাবে না। একটা বই পড়ো, কোনো সমস্যা নেই, তোমার কলেজ থেকে যে বইটা দিচ্ছে তুমি সেটাও পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু পুরাটা পড়তে হবে। পুরাটা পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? ভাইয়া আপনার বইটা এখনও পাই নাই, তুমি আমাদের হেল্পলাইনে কল দাও, সেটা তারা তোমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, তারা তোমাকে জানিয়ে দেবে, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আচ্ছা, তোমাদের ইয়াসিন ভাই লিখছি দেখা হচ্ছে রাত 9টায়। ওকে, দেখা হচ্ছে রাত 9টায়। তো আমরা আমাদের টার্গেট অনুযায়ী সেভাবে আমাদের বইগুলো পারচেস করার চেষ্টা করবো, ম্যাথ বইগুলো। তার থেকেও বড় কথা হচ্ছে আমি বলে দিই যে যেহেতু তোমরা আমার প্রোগ্রামে এসেছো, সেহেতু আমি অবশ্যই ম্যাক্সিমাম বই একদম তোমার কম্বাইন করে তোমাদেরকে আমি পড়াবো। বাট এটা ভাইব না যে ভাই আপনি বুঝি তাহলে কোনটা কেতাব স্যারের বই, কোনটা কোন বই, এটা উল্লেখ করবেন, এটা উল্লেখ করবো না। আমি হচ্ছে আমার মতো করে কন্টেন্ট ডেলিভারি করব, এবং কোনটা কোন বোর্ডে আসছে পাশে লেখা থাকবে, কনসেপ্ট লেখা থাকবে, এবং আমি তোমাকে এখানে যত বেশি বেসিক দিব, যত কনসেপ্ট দিব, তুমি সবগুলো বই মিলাইলেও এতগুলো তুমি পাবা না। সো ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ক্লাসের স্লাইডগুলো অবশ্যই দেখবা, অবশ্যই নোট করবা, এবং সেই নোটটা তোমাদের যে এইচএসসি 2026 যে গ্রুপটা আছে সেখানে মাস্ট সাবমিট করবা, ঠিক আছে? আর হচ্ছে তোমার আমরা তোমাদেরকে যে বইটা দিচ্ছি টাইপ ভিত্তিক ম্যাথ প্রোগ্রাম থেকে, তো সেই বইয়ের সাথে কানেক্ট করে পড়াবো। তবে শুরুর দিনে কোনো কিছু কানেক্ট করব না, পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে সেগুলোর সাথে আমি কানেক্ট করব। যখন তুমি দেখবা যে মানে বেসিক তো আসলে কানেক্ট করবো না, কানেক্ট করবো হচ্ছে অঙ্ক। তো আজকে আমরা হচ্ছে বেসিক সম্পর্কে অনেক কিছু জানবো, ঠিক আছে? তো সেখানে কানেক্ট করার মতো কিছু নাই। বাট তোমরা যারা চিন্তা করতেছো ভাইয়া বই তো আমি পাইনি ভাইয়া, তো তারা ফর্মটা পূরণ করো। যদি বলো ভাই আমাদের ফর্ম পূরণ করছি তাহলে বই পাচ্ছি না, একটু অপেক্ষা করো, আমাদের হেল্পলাইনে ফোন দিতে হবে। হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা একটু কষ্ট করে লিখে রাখি সবাই, 01324723285। হ্যাঁ, 85। ফর্মটা পূরণ করে 3 দিন একটু অপেক্ষা করতে হবে, মিনিমাম 3 দিন একটু অপেক্ষা করতে হবে। দেন তুমি তোমার নিকটস্থ কুরিয়ার থেকে SMS পাবা। যদি 4 দিন বা 5 দিন পরও যদি না পাও, 5-6 দিন যদি হয়ে যায়, দেন তুমি একটু আমাদের হেল্পলাইনে একটু কল দিও। কল দিয়ে সুন্দর কথা বলবা, তারা তোমাকে আপডেট জানাই দিবে যে বইটা পাঠিয়েছে কিনা বা কী অবস্থায় আছে, তোমাকে জানাই দিবে। সো এগুলো নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সমাধানের জন্য আমাকে মেসেজ দেওয়া দরকার নেই, ঠিক আছে? তুমি সরাসরি এই নাম্বারে কল করবা, 1 টাকা খরচ হবে সর্বোচ্চ ফোন কলে, তুমি কথা বলে নিও, তুমি নিজে শান্তি পাবা, ঠিক আছে? খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো আশা করছি তোমরা তোমাদের বইয়ের লিস্টটা সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। এরপর তোমাদের আরও অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো আমি উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দিই, আর দেরি না করি। তো আমাদের এই যে প্রোগ্রামটা আছে, আমরা এই প্রোগ্রামটার নাম দিয়েছি হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ প্রথম পত্র, তাই না? তো টাইপ ভিত্তিক দেওয়ার পিছনে আমি প্রথমে তোমাদের একটু কারণটা বলে দিই। কারণ হচ্ছে একটাই, যে আমরা তোমাদের এখানে ম্যাথগুলো হচ্ছে টাইপ ভিত্তিকভাবে পড়াবো, এবং আমরা তোমাদেরকে যে সিকিউ বুকটা দিয়েছি সেখানেও কিন্তু আমরা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করেছি। এবং আমি তোমাকে এতটুকু বিশ্বাস দিতে পারি যে ওখানে যেভাবে আলোচনা করা হয়েছে, যতগুলো ম্যাথ ওখানে করা আছে, তুমি পরীক্ষার আগে যদি ওইটা শুধুমাত্র একবার দেখে যেতে পারো, তুমি বিশ্বাস রাখবা 90% তুমি যদি কমন না পাও, দেন তুমি আমাকে বলবা আসে যে ভাই আমি কমন পাইনি আপনার বই থেকে। 80 থেকে 90% তুমি কমন পাবাই পাবা, একদম বলে দিলাম, কমন পাবাই। এবং তোমার পরীক্ষার আগে কম সময়ে তুমি যদি রিভিশন দিতে চাও, তুমি দেখবে এই বইটার কোনো বিকল্প নাই। কম সময়ে নিজে দেখলে বুঝতে পারবা, পৃষ্ঠাগুলো একটু উল্টা দেখি একটা চ্যাপ্টার, এখনও তোমার কিছু বুঝবা না, বা যখন আমি তোমাকে অনেক কিছু পড়াবো, অনেক কিছু জানবা, দেন যখন তুমি ওই বইটা দেখবা, তুমি দেখবা যে আরে সর্বনাশ, এত কম সময়ে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, নিজে অবাক হয়ে যাবা। আবার এটা ভাইবো না যে আচ্ছা কম সময় হয়ে গেছে তার মানে আমি বুঝি একটু কম জানছি, আমার ফ্রেন্ডরা বুঝি আরও অনেক বেশি জানে ফেলছে। এসব জিনিস চিন্তা করা যাবে না। তুমি যতটুকু জানছো ততটুকুই অ্যাপ্লাই করবা,
ঠিক আছে? এরপর আমরা এখানে তোমাদেরকে ভার্সিটির প্রশ্ন সলভ করাবো, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন সলভ করবো, অনেক কিছু সলভ করাবো, সেগুলো দিকে মনোযোগ দিবা। শুধুমাত্র এই জিনিসটা কখনো কম্পেয়ার করবা না। হ্যাঁ, একটা কথা শুরুতে বলে দিচ্ছি, তোমার কোনো একটা ফ্রেন্ড কোনো একটা জায়গাতে ক্লাস করতেছে, যেখানেই ও করুক না কেন, অনলাইন অফলাইন, সেই ফ্রেন্ড একটা চ্যাপ্টারের উপরে 10টা 15টা 20টা 25টা 30টা ক্লাস করছে, তুমি ক্লাস করছো 10টা বা 12টা বা 15টা, দেখা গেলো যে তা ক্যালকুলেশন করে তুমি তার থেকে 2টা বা 3টা ক্লাস কম করছো। তুমি আবার এভাবে চিন্তা করবে না, আচ্ছা সে আমার থেকে 2টা বা 3টা ক্লাস বেশি করছে, তার মানে সে বুঝে আমার থেকে বেশি কিছু জেনে গেছে। তুমি যখন এই জিনিসগুলো যখন কম্পেয়ার করা শুরু করবে না, তুমি আসলে তার থেকে পিছায় যাবা। শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখবা, যে শিক্ষকের কাছে পড়তেছে সেই শিক্ষকের উপর বিশ্বাস রাখবা, দেখবা যে এই বিশ্বাস থেকে তোমার মধ্যে যে একটা কনফিডেন্স চলে আসতেছে, সেটা থেকে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। আমাদের টাইপভিত্তিক ম্যাথ প্রথম প্রোগ্রামটা ছিল, সেখানে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা তাদের টার্ম ফাইনাল বলো, তারা তাদের যে কুইজ এক্সামগুলো হয়, যে সিটি এক্সামগুলো হয়, এগুলোতে তারা অনেক ভালো করছে। এবং এরকম অনেক বেশি প্রমাণ আছে যে তারা প্রথম দিকে খুব খারাপ করেছিল, শেষের দিকে এসে তারা ম্যাথে টাইপভিত্তিক ম্যাথ প্রোগ্রামটা নিয়েছিল বলে তারা হচ্ছে ম্যাথে 100-র মধ্যে 90+, 95 এরকম পেয়েছে, যেটা সে কখনো স্বপ্নেও চিন্তা করতে পারেনি। তো তোমাদেরকে স্বপ্ন চিন্তা করা লাগবে না, তোমরা এটা বাস্তবে রূপ দিবা। সেটা কিভাবে? রেগুলার ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে, এবং আমরা তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমাদেরকে সেই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। ঠিক আছে? যেহেতু তোমরা পড়তে এসেছো, আমরা তোমাদেরকে কীভাবে পড়াচ্ছি সেটা বুঝবা। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এক্সামগুলো রেগুলার দিবা। ঠিক আছে? আমরা তোমাদের খুব একটা বেশি এক্সাম নিব না, প্রতিটা চ্যাপ্টারের উপরে 2টা করে এক্সাম থাকবে, একটা হচ্ছে সিকিউ এক্সাম, একটা হচ্ছে এমসিকিউ এক্সাম। তুমি বলতে পারো ভাই আর বেশি এক্সাম নিলে তো আমাদের জন্য ভালো, কিন্তু তোমরা দিবা না। বেশি এক্সাম যদি নিয়ে পরে দেখা যাবে, বাট প্রথমেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ একটা এমসিকিউ এক্সাম দিবা, যেটা হতে পারে 50 মার্কের, আর একটা তোমার সিকিউ এক্সাম দিবা, যেটা হবে 100 মার্কের। বুঝতে পেরেছ? তো আমরা তোমাদের রিটেনও নিব, এমসিকিউ নিব। সো এই এক্সামগুলো দিও, এবং এক্সামে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু অবশ্যই গিফট থাকবে। এক্সাম কীভাবে দিব না দিব সেগুলো এখন না, পুরো ক্লাসগুলো যখন শেষ হবে তার আগে আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা আসলে এক্সামগুলো কীভাবে দিবে। ঠিক আছে? ওগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কারণ নাই। তোমরা শুরুতে হচ্ছে আগে আমাদের ক্লাসগুলো করবে, ঠিক আছে? তারপর নোট করবে, অবশ্যই নোট করবে। আমি নোটটা কিন্তু অনেক বেশি গুরুত্ব দিই। আমার কথা হচ্ছে তোমাকে সুন্দর করে নোট করা দরকার নেই, বাট আমরা যা পড়াই সেটা দয়া করে খাতায় লিখে রাখিও। তুমি এটা বিশ্বাস করো না করো, যখন তোমার কলেজ পরীক্ষা চলে আসবে তখন কিন্তু তুমি আমার ভিডিও দেখে, মানে ভিডিও দেখতেছো দেখে পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম হবে না। তোমাকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসগুলো তুমি যে নোট করেছো সেই নোটের উপর তোমাকে ডিপেন্ড করে যেতে হবে। কেননা তোমার কলেজ পরীক্ষা হোক, তোমার এইচএসসি পরীক্ষা হোক, যেটাই হোক না কেন, তুমি একটা পরীক্ষার আগে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের গ্যাপ পাবে। তো এই 2 থেকে 3 দিনের গ্যাপে তুমি আসলে এতগুলো ক্লাস বা এতগুলো তুমি এই ভিডিও দেখতে পারবে না, এটা সত্যি কথা। তো এই জন্য যা পড়বে একটু নোট করে রাখিও সুন্দর করে। হ্যাঁ, তো আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। তো প্রথমে আমরা আমাদের আজকে যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এবং আমাদের ম্যাট্রিক্সের প্রথমে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটাকে জানবো। তবে এই সংজ্ঞা দয়া করে কেউ মুখস্থ করিও না, কেননা এটা কখনো পরীক্ষাতে আসবে না সংজ্ঞা কাকে বলে। বাট আমরা জানবো বেসিক জানার জন্য যে আসলে ম্যাট্রিক্সটা কী জিনিস বা ম্যাট্রিক্স আসলে কাকে বলে, এটা আমাদের শুরুতে জানা উচিত। চলো দেখি কি বলছে। কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে, একটু খেয়াল করে দেখো যে আমার ম্যাট্রিক্স গঠনের জন্য আমার সংখ্যা হওয়া লাগবে, চলকও হইলেও চলবে, আবার রাশি হইলেও চলবে। হ্যাঁ, আয়তকার বা বর্গাকার। আয়তকার চিনি আমরা, দৈর্ঘ্য প্রস্থ যদি সমান না হয় আমরা আয়তাকার বলি, আর দৈর্ঘ্য প্রস্থ সমান হলে কি বলি? বর্গাকার বলি। আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে, বা পূর্ণ সংখ্যক কেন বলছে? কারণ 2.5, 3.5 কখনো হয় না, 2টা 3টা 4টা গোটা গোটা নাম্বার বলতে হয়। পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাহাকে ম্যাট্রিক্স বলা হয়। তো সংজ্ঞা দয়া করে মুখস্থ করো না, আমি তোমাকে একটা ম্যাট্রিক্স একদম গাণিতিকভাবে দেখাচ্ছি যে একটা ম্যাট্রিক্সে গাণিতিকভাবে কিভাবে লিখতে হয়। ফার্স্ট একটু খেয়াল করে দেখো যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তো অনেক সময় তোমার পরীক্ষাতে কিন্তু থার্ড ব্র্যাকেট না থেকে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এভাবেও থাকতে পারে। হ্যাঁ, এটা এভাবেও থাকতে পারে। 2 জোড়া উলম্ব রেখা, এটা পরীক্ষাতে দেয় না বললেই চলে। ঠিক আছে, উলম্ব রেখাটা আমরা দিলাম না। উলম্ব রেখা বলতে এরকম, এই যে এরকম করে থাকবে, সেটা দরকার নেই। আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে বা আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে এই ভেতরে আমাদেরকে উপাদান নিতে হবে। আমরা যখন সেট পড়ে আসছিলাম 9-10-এ, সেখানে আমরা উপাদান বলেছিলাম না?
এখন আমরা বলবো যে ভেতরে আমরা উপাদান নিব, তো সেই উপাদানগুলোর নতুন একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ভুক্তি। সেটার নাম কি? ভুক্তি। তো আমি নাম দিলাম 2, 3, 4, একটা করে স্পেস দিতে হবে। তারপর দিলাম হচ্ছে 5, 6, 7, তারপর দিলাম হচ্ছে 8, 9, -1 দিলাম, ইচ্ছা মতন দিলাম। তাহলে একটু তুমি খেয়াল করে দেখো যে আমি হচ্ছে আমার মতো করে আমি সংখ্যা দিচ্ছি। তো পরীক্ষাতে কিন্তু এখানে সংখ্যার জায়গায় তারা এক্সও দিতে পারে, ওয়াইও দিতে পারে, মানে চলকও দিতে পারে, তারা রাশিও দিতে পারে, কিরকম x² - 1ও দিতে পারে, সমস্যা নেই। তার মানে আমাদের সংখ্যা, চলক বা রাশি যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে এখানে তারা একটা কথা বলছে, সারি ও কলামে সাজিয়ে। সারি আর কলাম বলতে কি বোঝায়? সারি আর কলাম বলতে বোঝায়, দেখো এই যে এই বরাবর যারা থাকবে, এই যে এভাবে যারা থাকবে আনুভূমিক বরাবর, তাদেরকে আমরা বলবো হচ্ছে সারি। দেখো আনুভূমিক বরাবর যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো? সারি বলবো। আর উলম্ব বরাবর যারা থাকবে, দেখো এই যে এরকম বরাবর যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো বলতো? কলাম বলবো। উলম্ব বরাবর যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো? কলাম বলবো। তাহলে আমরা এগুলোর নাম কি বলবো? সারি বলবো। আর এগুলোর নাম আমরা কি বলবো? কলাম বলবো, ঠিক আছে? সারি, কলাম। এরপর একটু খেয়াল করে দেখো, এখানে 2 অথবা 6 অথবা 7 বা 4, 3, এগুলোর প্রত্যেকটাকে আমরা কি বললাম? উপাদান। বাট যেহেতু আমরা ম্যাট্রিক্স বা যখন নির্ণয়কে যাব, তো উপাদান বলার থেকে এগুলোকে যদি আমরা ভুক্তি বলি, কি বলি? ভুক্তি বললি, তাহলে জিনিসটা একটু ভালো দেখায় বা শুনতে ভালো লাগে। তার মানে আমরা এগুলোকে কী নাম দেবো? ভুক্তি বলবো, বা এলিমেন্ট বা উপাদান বলতে পারো। তো এই ভুক্তি বলাটাই বেশি ভালো। ওকে, তো এটা হচ্ছে একটা সেই গাণিতিক কাঠামো, যে কাঠামোতে আমরা হচ্ছে ভুক্তিগুলোকে সারি এবং কলামে সুন্দর করে আমরা সাজাইছি। তো এটাকে আমরা কি বলতেছি? ম্যাট্রিক্স বলতেছি। এখন কথা হচ্ছে ভাইয়া পিডিএফগুলো কথা থাকবে, পিডিএফগুলো এখানে থাকবে, আমাদের ওয়েবসাইটে থাকবে, সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেওয়া হবে কীভাবে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? কোনো চিন্তা করার কারণ নেই। তাহলে আমরা একটা গাণিতিক কাঠামো দেখলাম যেখানে সারি, কলাম, ভুক্তিগুলো খুব সুন্দর করে সুসজ্জিতভাবে থাকতেছে, ঠিক আছে? এখন আমাদের মধ্যে শুরুতে প্রশ্ন চলে আসে, ভাইয়া এই ম্যাট্রিক্স তো ভাইয়া আমরা 9, 10-এ তো জীবন নামই শুনি নাই, শুনতেও বারবার নাম শুনি নাই, তো এটা আসলে কি কাজে লাগে বা এটা কাজটা কি? এটার অনেক কাজ আছে, তুমি চিন্তাও করতে পারবে না আসলে কী কী কাজে লাগে। যেমন আমরা কিন্তু আমাদের দৈনিক জীবনে বা আমরা সাধারণত ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, এই দুটা খেলা কে দেখে না? এরকম মানুষ কিন্তু ক্লাসে নাই। ফুটবল, ক্রিকেট তোমরা দেখে থাকো। সো আমি এই জন্য এটা দিয়ে বলতেছি তোমাদেরকে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলার মধ্যে সাধারণত আমরা ম্যাট্রিক্সটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আরও অনেক কাজে বাস্তবিক লাইফে অনেক জায়গাতে হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করা হয়ে থাকে। তো আমরা ম্যাট্রিক্সের একটা তোমার বাস্তবিক প্রয়োগ আমরা দেখব পরবর্তীতে, তবে এখন ক্লাস শুরু হওয়ার শুরুতেই আমরা একটা বাস্তবিক প্রয়োগ দেখব, ঠিক আছে? আর এটা রিলেটেড, বাস্তবিক প্রয়োগ রিলেটেড বেশ কিছু ম্যাথ কিন্তু অনেক জায়গাতে এসেছিল, যেটা আমরা আমাদের ম্যাট্রিক্সের 3 নম্বর বা 4 নম্বর ক্লাস আমরা রাখবো, ঠিক আছে? বা শুরুতে আমরা জেনে যাব যে আসলে ম্যাট্রিক্সটা আসলে কোথায় ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা খুব একটা মানে মজা পাবো যে আচ্ছা ম্যাট্রিক্সটা এভাবে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এখানে একটা পার্ট তোমরা বুঝবা না, তো ওটা না বুঝলেও চলবে। হ্যাঁ, দেখো তো একটা গ্রুপ, আমি সাধারণত এটা দিয়ে বুঝাই, হয়তো বা তোমরা এরকম অনেক ভিডিও দেখতে পারো আমার। তো আমার ফেভারিট দল হচ্ছে ব্রাজিল, অনেকের ফেভারিট তোমার কি বলবো কান্ট্রি বা তোমার টিম হচ্ছে কে? আর্জেন্টিনা। তারপর এখানে পর্তুগাল রাখা হয়েছে, জার্মানি রাখা হয়েছে। হ্যাঁ, তো একটা কাল্পনিক একটা গ্রুপ রাখা হয়েছে। তো এখানে মোট ম্যাচ তারা গ্রুপ ভিত্তিক খেলে 3টা করে ম্যাচ পাবে প্রত্যেকে। তা আমি এখানে বলছি যে ব্রাজিল 2টা জয় হয়েছে, একটা ড্র করছে, তারপর আর্জেন্টিনা 2টা জিতছে, একটা ড্র করছে। এদিকে আমাদের পর্তুগাল আবার একটা জয় হয়েছে, তারপর তোমার ড্র একটাও করে নাই, ঠিক আছে, আবার হারছে 2টা। আর এদিকে আমাদের জার্মানি বাবা কি করছে যে একটাও জয় হয় নাই, একটা ড্র হয় নাই, 3টাই হারে গেছে। এরকম তো হয়ে থাকে, তাই না? তা এখন তোমাকে যদি বলা হয় আচ্ছা বলো তো ভাইয়া ব্রাজিলের পয়েন্ট কত, আমরা এরকম বলি না এই বাংলাদেশের পয়েন্ট কত, আইপিএল এ খেলা হচ্ছে, আচ্ছা আইপিএল এর তোমার কি বলে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট কত জিজ্ঞেস করি না? তোমার পয়েন্টটা কীভাবে হিসাব করি? কয়টা জিতছে, হারছে, তারপর তোমার হচ্ছে কয়টা ড্র করছে, সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করি না। বাট আমাদের এটার জন্য একটা জিনিস জানা লাগে, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া জয় হইলে কত পয়েন্ট, ড্র হইলে কত পয়েন্ট, পরাজয় হইলে তো জিরো। আমরা জানি জয়ের জন্য আসলে কত পয়েন্ট, 2 পয়েন্ট নাকি 3 পয়েন্ট, আবার ড্র হইলে সেখানে পয়েন্ট কত, তাই না? তো পাশে লিখে দেওয়া আছে। তো এখন আমি যদি তোমাকে বলি একটা কথা, কি কথা? যে ভাইয়া বলো তো, তুমি বলো তো
যে ব্রাজিলের পয়েন্ট কত, ব্রাজিলের পয়েন্ট কত, ব্রাজিল, তোমরা কি বলতে পারবে না ব্রাজিলের পয়েন্ট কত? কে পারবে না বলো তো ব্রাজিলের পয়েন্ট কত? তুমি ক্রিকেট খেলা না দেখলেও কোনো সমস্যা নেই, ফুটবল খেলা তো অন্তর্পক্ষে দেখো, বা ফুটবল তো চিনো, ফুটবল চিনলেই চলবে। ব্রাজিলের পয়েন্ট কত একটু বলো তো। দেখো ব্রাজিল উইন হইছে 2টা, প্রত্যেকটা জয়ের জন্য কত করে পয়েন্ট? 3 করে পয়েন্ট। 2 × 3 অবশ্যই কি গুণ দিবা, তারপরে একটা যোগ দিবা, যোগ দিয়ে কি বলবো একটা ড্র করছে 1 দিবা, তারপরে কি একটা ইন্টু দিবা না? কেন ইন্টু দিব? ড্রর জন্য পয়েন্ট কত 1, তারপর আবার একটা যোগ দিব, তবে কি পরাজয় হচ্ছে 0টা এবং পরাজয়ের জন্য পয়েন্ট হচ্ছে 0, সেটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? বা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 7। তার মানে আমাদের ব্রাজিলের পয়েন্ট কত? 7। এটা প্রত্যেকে বলতে পারতেছি। একই রকম ভাবে দেখো তো ভাইয়া, আমি যদি বলি আর্জেন্টিনার পয়েন্ট কত? 2 × 3 প্লাস 1 × 1 প্লাস 0 × 0 ইকুয়াল টু কত? 7। তারপর তোমার পর্তুগালের পয়েন্ট কত দেখো তো? 1 × 2 প্লাস 0 × 1 প্লাস 0 ইন্টু হচ্ছে সরি হারছে কয়টা? 2টা। 2 ইন্টু হচ্ছে কত? 0 ইকুয়াল টু কত? 2। এটা হচ্ছে 2 পয়েন্ট, তাই না? 2 পয়েন্ট। একই রকমভাবে তুমি জার্মানি পয়েন্ট বের করলে একটা 0 পাবা, তো জার্মানি পয়েন্ট আমি বের করলাম না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কেমনি আমি পয়েন্টটা বের করছি, এটা প্রত্যেকে বের করতে পারবা। ওকে, একজন আবার বলছে 3 পয়েন্ট কার বাই করছিস ভাই তুই? 3 কোথায়? হ্যাঁ, আর্জেন্টিনার তো তোমার 2টা জয় হয়েছে, প্রত্যেকের পয়েন্ট হচ্ছে 3 করে, তাহলে 3 × 6 যোগ 1 × 1 মানে 7, এদের পয়েন্ট হচ্ছে কত? 7। হ্যাঁ, ওকে। তো এখন কথা হচ্ছে দেখো তো, এভাবে যখন তুমি ক্যালকুলেশন করতেছ, সো এখানে যখন আমার টিম মেম্বার অনেকগুলো হয়ে গেল, গ্রুপের মধ্যে আমার 4 জন না, আমার 8 জন হইলো বা 10 জন হইতে পারে, তো তখন এই ক্যালকুলেশনটাকে অনেক বড় হয়ে যাচ্ছে না? এবং এটাকে যখন তুমি রিপ্রেজেন্ট করবা, তো এইভাবে রিপ্রেজেন্ট করলে জিনিসটা কীরকম দেখে না? সো এই রিপ্রেজেন্টটাকে একটু স্মার্ট ওয়েতে করতে হবে। সেই স্মার্ট ওয়ে কোনটা? সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন ভাই ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে স্মার্ট ওয়েতে করে, চলো সেটা আমরা একটু দেখে নিই, যে কীভাবে আসলে একটু তোমার স্মার্ট ওয়েতে করা যায়। একটু বুঝো, এখানে তোমরা একটা জিনিস বুঝবা না, আগে বলে দিচ্ছি, বাট তাও দেখো জিনিসটাকে কীভাবে স্মার্টলি রিপ্রেজেন্ট করা যায়। প্রথমে আমরা দেখব যে মোট ম্যাচ তো সবারই সেম, এটা বাদ দাও, জয় ড্র পরাজয়। হ্যাঁ, তো সেটা তুমি একটু লিখবা 2-1-0, এটা হলো আমার ব্রাজিলের 2-1-0। হ্যাঁ, তারপর হচ্ছে কত দেখো 2-1-0, তারপর কত 1-0-2, তারপর কত বলো তো 0-0-3, ঠিক আছে 0-0-3। এরপরে আমাদের এই যে প্রত্যেকে কি পয়েন্ট আছে না, যেমন তোমার জয় ড্র পরাজয় এগুলো পয়েন্ট আছে না, সে পয়েন্টগুলো তুমি এখানে লিখবা। এটা হচ্ছে আমার পয়েন্টগুলো, আমি এখানে লিখবো পয়েন্টগুলো কত, সেটা হচ্ছে আমার 3-1, তারপর হচ্ছে কত 0, 3-1-0। তা আমার দেখো এখানে হচ্ছে আমার প্রত্যেকটা টিমের জয়, তারপর হচ্ছে কি ড্র পরাজয়, তারপর হচ্ছে কি জয় ড্র পরাজয়, আর এখানে হচ্ছে কি তার পয়েন্টগুলো। হ্যাঁ, ইকুয়াল টু আমরা যদি এখানে গুণটা করে ফেলি, আমরা যদি এখানে গুণ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা পেয়ে যাব। তো এই গুণটা তোমরা অনেকে এখন বুঝবা না, বোঝার দরকার নেই, তাই জাস্ট দেখো যে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, জাস্ট খালি দেখো কীভাবে রিপ্রেজেন্ট করতেছি। এই যে 2 এর সাথে 3 কে গুণ করতে হয়, ঠিক আছে, 2 এর সাথে 3 কে গুণ করতে হয়, তাহলে বলতে পারি 2 আর 3 যদি গুণ করো তাহলে কত হয় ভাই? 2 আর 3 গুণ করলে 6 হয়, 6 লিখতে হয়, তারপর একটা প্লাস, তারপরে 1 এর সাথে 1 কে গুণ করতে হয় 1, 0 এর সাথে 0 কে গুণ করতে হয়, মানে ব্যাপারটা এরকম, এটা পরে বুঝবা। 2 এর সাথে 3 কে গুণ করবা, 1 এর সাথে 1 কে, 0 এর সাথে 0 কে, এভাবে যাবা, এভাবে যায় আবার এভাবে নামবা। এরপর দেখো আবার এবার নিচেরটার সাথে এভাবে গুণ করো, তাই দেখো 2 এর সাথে 3 কে গুণ করলে কত হবে? 6 হবে, যোগ 1 এর সাথে 1 কে গুণ করলে 1 প্লাস হচ্ছে 0। দেখো 2 এর সাথে 3, 1 এর সাথে 1, 0 এর সাথে 0, ব্যাপারটা এরকম না 2 এর সাথে 3, 2 এর সাথে 1 এর সাথে 3, তারপর হচ্ছে 0 এর সাথে 3, এরকম না 2 এর সাথে 3, 1 এর সাথে 1, 0 এর সাথে 0। এরপর দেখো এবার 1 এর সাথে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 প্লাস 0 এর সাথে 1 মানে 0, তারপরটা হচ্ছে 0। এরপর দেখো 0 এর সাথে 3, 0 এর সাথে 1, 3 এর সাথে 0, তারপরে সবগুলো কি 0 হয়ে গেল না? জি ভাই, সবগুলোই 0 হয়ে গেল। তাই দেখো তো ভাই ক্যালকুলেশন করলে আসলে কত আসছে, ক্যালকুলেশন করে কত আসছে
ভাই ক্যালকুলেশন করে আসছে আপনার 7730 ক্যালকুলেশন করে আসছে। আচ্ছা এখানে মানে একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে, এই জায়গাটাতে না, পর্তুগালকে আমি 2 পয়েন্ট দিয়ে দিচ্ছি, সরি এই জায়গাতে হবে 3 পয়েন্ট। হ্যাঁ তাহলে এখানে 3 পয়েন্ট, 3 পয়েন্ট। পর্তুগালের সাথে আমার একটু শত্রুতা তো মনে হয়, এই জন্য আমি পয়েন্ট কমাই দিচ্ছি। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে যখন এই ক্যালকুলেশনে যদি তুমি বাদ দিয়ে দাও, তুমি দেখো এখানে আমি শুধুমাত্র তাদের জয়, ড্র, পরাজয়, হ্যাঁ, এবং তাদের প্রত্যেকের পয়েন্ট নিয়ে যখন আমি ক্যালকুলেশন করছি কি পাইছি 7730। এটা দ্বারা কি বোঝাচ্ছে? 7 দ্বারা বোঝাচ্ছে যে তোমার ব্রাজিলের টোটাল পয়েন্ট, এই 7 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আর্জেন্টিনার টোটাল পয়েন্ট, এই 3 দ্বারা বোঝাচ্ছে পর্তুগালের টোটাল পয়েন্ট, আর এই 0 দ্বারা বোঝাচ্ছে জার্মানির টোটাল পয়েন্ট। তার মানে দেখো এই পুরো জিনিসটাকে আমি কত সুন্দর করে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেললাম। সো এভাবে তোমাকে যদি অনেক বড় কোনো কিছু দিয়ে দেয়, তাও কিন্তু তুমি খুব সুন্দর করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবা। সো এইখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে ইউজ করে থাকি। এছাড়া আরও অনেক কাজে আমরা ইউজ করে থাকি, যেটা আমরা প্রাত্যহিক জীবনে আমরা সেটা প্রয়োগটা দেখব আমাদের কোনো একটা ক্লাসে, 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে আমরা দেখব। সো তোমরা গুণটা বোঝার দরকার নাই, তোমরা খালি দেখো যে জিনিসটাকে তোমরা জাস্ট ফিল করতে পারছো কিনা, যে আমাদের ক্রিকেট হোক বা আমাদের ফুটবলে হোক, যে পয়েন্টগুলো আমরা হিসাব করে থাকি সেটা যদি আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারি, তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। দেখো জিনিসটা বুঝছো কিনা। ওকে, তোমরা অনেকে সালাম দিয়েছিলে, আমি কারো উত্তর নিয়ে নাই, প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা আমাদের এবার তাহলে আমরা বুঝতে পারছি তো জিনিসটা, তাই না? এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা জিনিসটা আসলে কি। তো এটা বাংলা নাম হচ্ছে ক্রম, বাংলা নাম হচ্ছে মাত্রা, বা ইংলিশ নামটা বলে অর্ডার। সারা যে কোনো ভাষা ইউজ করতে পারে, অর্ডার, ক্রম, মাত্রা, যে কোনো কিছু বলতে পারে। হ্যাঁ, তো আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ। তো প্রথমে আমি হচ্ছে এ নামে একটা ম্যাট্রিক্স নিব, তো A11 দিব, A12, A13, ছোট হাতে দিতে হবে। দেখো ম্যাট্রিক্সকে কিন্তু বড় হাতে প্রকাশ করতে হবে, যে এ নামে একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের নাম যখন তুমি দিবা ABCD XY, যেগুলো অবশ্যই বড় হাতে দিতে হবে। আর ভেতরে যে ভুক্তি সেগুলো অবশ্যই ছোট হাতে দিতে হবে। তারপর এটা হচ্ছে A21, A22, A23, তারপরটা হচ্ছে A31, A32, A33। হ্যাঁ, তা আমরা এখন মাত্রা জিনিসটা বুঝবো। ভাইয়া মাত্রা জিনিসটা একেবারেই সহজ। তোমাকে আমি যদি বলি, বলো তো ভাইয়া এই জায়গাটাতে A ইকুয়াল টু, এই জায়গাটাতে কয়টা সারি এবং কয়টা কলাম আছে? হ্যাঁ, তুমি বলো ভাইয়া এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, তাহলে সারি কয়টা? ভাইয়া 3টা। সেই 3 এখানে লিখতে হয়। সারি হচ্ছে কয়টা? 3টা। এরপরে বললাম যে কলাম কয়টা, বলবো কলাম 1টা, 2টা, 3টা কলাম। সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা। সো পরের 3 আমরা এখানে লিখলাম। তো মাঝখানে তো অবশ্যই কিছু একটা দিতে হবে, তো মাঝখানে একটা গুণ দিতে হয়। তো এই গুণ চিহ্নর নাম কিন্তু আসলে বাই। উচ্চারণটাকে এভাবে বলতে হয় 3/3, বাট লিখতে হয় 3 × 3। আবার অনেক বললাম শুরুতে 3 আর 3 গুণ করে 9 বলে, এটা গুণ করা যাবে না, বুঝছো? এটা হচ্ছে সারি নাম্বার আর এটা হচ্ছে কলাম নাম্বার। এটা আসলে জাস্ট একটা রিপ্রেজেন্ট করতেছ, মাত্রাকে তুমি প্রকাশ করতেছ। এখানে কোনো আবার গুণ টুন করতে যায় না, এটাকে এভাবে রাখবা, উচ্চারণটা এভাবে করিও 3/3, আর লিখবা হচ্ছে 3 × 3। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তার মানে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমাদের কত? 3/3। ঠিক আছে, তো প্রথম 3 মানে কি? এটা মানে হচ্ছে সারি, আর পরে 3 মানে হচ্ছে কি বলতো? কলাম, তাই না? সারি, তারপর হচ্ছে কলাম, আর মাঝখানে চিহ্নের নাম হচ্ছে কি আমার বলতো? বাই। মাঝখানে চিহ্নের নাম কি আমার? বাই।
তো অনেক পোলাপাইন শুরুর দিকে, এটা পরে পরে জীবনে ভুল হবে না, শুরুর দিকে অনেকে আগে কলাম চিন্তা করে পরে সারি চিন্তা করে, যাচ্ছে আগে সারি না আগে কলাম, ভাই যে কি বলছিল ভুলে গেছে। ভুলে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, ভুলে যাওয়ার দরকার নাই। তোমার আশেপাশে হয়তো বা তোমার বান্ধবীরা বসতে পারে, তো সেখান থেকে খুঁজে নিবা যে সেটা হচ্ছে লেডিস ফার্স্ট। ঠিক আছে, বলে না একটা কথা, লেডিস ফার্স্ট। সো লেডিস ফার্স্ট কেন? কেননা মেয়েরাই একমাত্র কি পরে, শাড়ি পরে। তুমি উচ্চারণ করলে শাড়ি, বাট লিখবা হচ্ছে শাড়ি। ঠিক আছে, সো লেডিস ফার্স্ট, তারা শাড়ি পরে, তো তাদেরকে আগে দিতে হবে, তারপর হচ্ছে কলাম। ঠিক আছে, কলাম হচ্ছে পরে। তো আশা করি কে আগে কে পরে এটা তোমরা আর জীবনে ভুলবা না। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি মনে রাখতে পারবো তো, তাই না, যে আসলে আগে সারি পরে কলাম, এবং এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্সের মাত্রা। তো এটা জীবনে ভুল হবে না। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের কি, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্ণয় করা। তো এইটা পরীক্ষাতে জীবনে দিবে না, বাট তোমার বেসিকটাকে একটু স্ট্রং করার জন্য আমরা এটা একটু দেখবো যে অনেকগুলো আমরা এখানে ম্যাট্রিক্স নিব, সেই ম্যাট্রিক্সগুলো আসলে ক্রম বা মাত্রা আসলে কত কত করে হতে পারে। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে, যে আমি যদি এই ম্যাট্রিক্সটার নাম এ দিয়ে থাকি, তাহলে এটার মাত্রা কত হবে? এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? একটু কমেন্ট করে বলো তো, এটার মাত্রা কত হবে? এটার মাত্রা কত হবে একটু বলো তো কমেন্ট করে। থ্রি বাই থ্রি, এটা প্রত্যেকে পারার কথা। কেন 3/3 সে বললো? কারণ এখানে হচ্ছে 3টা সারি আছে, 3টা কলাম আছে, তাহলে আমরা বলবো কত, এটার মাত্রা 3/3, তাই তো? সহজ হিসাব। এবার যদি বলি ভাই বি নামে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে একটু বলো তো। তুমি বলবা ভাইয়া আপনি আগে সারি হিসাব করেন। সারি কিন্তু এই যে উপর নিচে সারি, কলাম হচ্ছে পাশাপাশি, উল্টাপাল্টা কইরো না আবার, হ্যাঁ। আনুমিক বরাবর হচ্ছে সারি, উলম্ব বরাবর হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে এখানে আমার সারি কয়টা? 3টা। কলাম কয়টা বলো তো? 2টা। ঠিক আছে, এবার এটাতে চলে আসো। এটা যদি সি নামে একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে তার মাত্রাটা কি হবে একটু বলো তো। ভাই এখানে আপনার 2টা সারি আছে, 3টা কলাম আছে, তার মানে হচ্ছে 2/3। 2/3। তো আশা করি এটা আমরা প্রত্যেকে পারবো এখন থেকে মাত্রাটা নির্ণয় করতে বললে। বাট তাও কেন জানি আমাদের দুই একটা জায়গাতে আমরা ভুল করে ফেলি। কিরকম ভুল চলো একটু দেখি। তোমাকে বললাম যে ডি নামে একটা ম্যাট্রিক্স আছে আমার, ডি নামে একটা ম্যাট্রিক্স আছে, সেটা এরকম 1 2 3 4। হ্যাঁ, এটার মাত্রা বলবা। আর ই নামে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে ঠিক এরকম 1 2 3 4। ভালো তো ভাইয়ারা, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে একটু দেখি কে পারো। এটার মাত্রা কত হবে একটু বলো তো। এটার মাত্রা কত হবে? এটার মাত্রা কত হবে এবং এটার মাত্রা কত হবে? ওকে, একজন বলছে ডি হচ্ছে 4/1। ওকে, গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা আমি কেন বললাম অনেকে ভুল করে? হ্যাঁ, অনেকে আসলে ভুল করে, সত্যি কথা। সেটা হচ্ছে তারা এইভাবে চিন্তা করে, আচ্ছা এখানে একটা সারি একটা কলাম, তার মানে এটা 1/1। ও তো হচ্ছে না, দেখো এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, 4টা সারি আর একটা কি কলাম। তার মানে আমরা বলবো এটার মাত্রা হচ্ছে আমাদের 4/1। একই রকমভাবে একটু এটার দিকে তাকায় দেখো, এটার দিকে তাকায় দেখো যে এটাই কিন্তু ভাইয়া সারি একটা, কিন্তু এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। কারণ একটা কলামে একটা ভুক্তি এরকম থাকতেই পারে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই তো তোমার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো একটু বলো তো, যে এটার মাত্রা হচ্ছে আমাদের 1/ হচ্ছে কত, 4। তো আশা করি যদি কোনো ম্যাট্রিক্সের কখনো তোমাদেরকে মাত্রা নির্ণয় করতে বলে, তোমরা ইজিলি করতে পারবা, এতটুকু বিশ্বাস আছে তোমাদের প্রতি আমার। হ্যাঁ, ওকে। এবার আমরা চলে আসবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ, যে একটা ম্যাট্রিক্সকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি। সবাই পারবে প্রকাশ করতে, বা তা। আচ্ছা, তো প্রথমে আমি এ নামে একটা ম্যাট্রিক্স নিব, এ নামে একটা ম্যাট্রিক্স নিব। তো এখানে বলবো হচ্ছে A11, A12, A13, তারপর হচ্ছে A21, A22, A23, তারপর হচ্ছে A31, A32, A33। তো
আমরা একটু আগে আমরা শিখছি যে আসলে এখানে কয়টা সারি কয়টা কলাম বা তার মাত্রা আমরা সবগুলো একটু আগে শিখছি, কিন্তু সারি কলাম ভুক্তি সবই আমরা চিনি এখন। কিন্তু মানে আমি শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা একটু খেয়াল করি অনেক সময় যে তারা বলে ভাই কেন আপনি 1 1 2 2 3 3 8 মানে এইসব কেন লেখেন, কি দরকার, লেখা তো দরকার নাই। আবার অনেকে আছে এটা বুঝতেও চায় না, মানে বোঝার তার ইচ্ছা করে না যে আমি বুঝবো না, বাট এটা বুঝতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে প্রথমে একটা প্রশ্ন আসা উচিত এরকম যে ভাইয়া আপনি এখানে A11 দিয়ে শুরু করছেন, ভালো কথা, আমি এটাকে 11 উচ্চারণ করলাম, 11, তারপরটা আমি উচ্চারণ করলাম 12, যদিও ভুল উচ্চারণ করতে, তাও বলতেছি 11 12 তারপর 13 উচ্চারণ করলাম, তবে 13 পর তো 14 হয়, আপনি কেন 21-এ গেলেন? 14-এর সাথে আপনার কি শত্রুতা আছে নাকি? তারপর ভাইয়া ভালো কথা আপনি 21 লিখছেন, তারপর 22, তারপর 23, তবে এখানে তো আপনার 24 হওয়ার দরকার ছিল, আপনি কেন 31 লিখলেন আবার? তারপরে 32 33, তাই নিশ্চয়ই ভাইয়া এখানে আপনি আর 34 না লিখে আপনি এখানে 41 লিখতেন। তাই নিশ্চয়ই তো কোনো কারণ একটা আছে, যে কারণে আপনি 13-র পরে 21-এ গেছেন, 22 23, 23-এর পরে আবার 24-এ না গিয়ে আপনি 31-এ চলে গেছেন। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কারণ সে কারণটা আসলে কি? প্রথম কারণ হচ্ছে আমি এখানে উচ্চারণ ভুল করছি, যে 11 12 13 বলা যাবে না, A11 A12 A13 এইভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তো এখন চলো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কেন এই কাহিনীটা ঘটছে। তো ফার্স্টে হচ্ছে আমি এটাকে 3/3 আকারে প্রকাশ করলাম। দেখো 3/3 এখানে যদি কখনো লেখা থাকে তো বুঝে নিবা এই ম্যাট্রিক্সের মাত্রায় সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, ঠিক আছে? এটা দ্বারা এটা বোঝায়। এখন আমাদেরকে জানতে হবে যে এই 1 2 দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তারপরে এখানে 2 1 দ্বারা কি বোঝাচ্ছে। তা আমরা কিছুক্ষণ আগে কি মাত্রা জিনিসটা শিখে আসছি না? মাত্রা বলতে গেলে আমরা বুঝছিলাম যে পুরো ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা, এটা তো বুঝে আসছিলাম। তার মানে প্রথমে কিন্তু সারি, পরে কিন্তু কলাম, এটা কিন্তু বলছিলাম প্রথমে সারি পরে কলাম, তাই না? একই রকম ভাবে মনে রাখবা এই যে ভুক্তিটা আছে, এই যে ভুক্তিটা আছে, সে যে ম্যাট্রিক্সে যে কাঠামোটার মধ্যে আছে তার তো নিজস্ব একটা কি অবস্থান আছে না? তুমি যখন বেঞ্চের মধ্যে বসো, সাপোজ তুমি একটা ক্লাসরুমে গেছো, ওখানে 4টা বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসে, প্রতি বেঞ্চে 4 জন করে বসে, এই যে একটা বেঞ্চ, দুটা বেঞ্চ, তিনটা বেঞ্চ, 4টা বেঞ্চ, প্রতি বেঞ্চে কজন করে বসে? ধরে নাও 4 জন করে বসে, 4 জন করে বসে, 4 জন করে বসে। এখন যদি কোনো স্যার তোমাকে বলে আচ্ছা তুমি যে এখানে বসে আছো, এই যে একে বললো ভাইয়া তুমি যে এখানে বসে আছো তোমার পজিশনটা একটু বলো তো, তো তোমার পজিশনটা কিরকম অবস্থা, তোমার পজিশনটা কিরকম, বা ওপাশ থেকে তোমার বাবা আসছে, তুমি তোমার বাবাকে বললা যে বাবা আমি এই জায়গাতে বসে আছি, তাহলে লোকেশনটা কিভাবে দিবা? তুমি এইভাবে বলবা না ভাইয়া 3 নাম্বার সারিতে বা 3 নাম্বার বেঞ্চের 3 নাম্বারে আমি বসে আছি, তার মানে দেখো 3 নাম্বার বেঞ্চে যেতে হবে, তারপরে কয়জনের পরে তুমি আছে 1 2 3, মানে কি 3 নাম্বার সারি এবং কি 3 নাম্বার কলামে তুমি বসে আসছো না? মানে তুমি যদি এক্সাক্ট লোকেশনটা দাও যে ভাই আব্বা বা মা বা যাই হোক আমি 3 নাম্বার বেঞ্চে বসে আছি এবং আমি 3 নাম্বারে আছি, মানে 3 নাম্বার বেঞ্চে বসছি এবং পাশাপাশি হচ্ছে 3 নাম্বারে আমি আমার পজিশনটা, তাই না? তোমার পজিশনটা এটাই, তাহলে এটাকে আমার ম্যাট্রিক্সের ভাষায় কি বলতে পারি যে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে আমি বসে আছি। তো একই রকমভাবে দেখো এখানে যে 1 2 আছে, এই 1 2 বলতেছে, এই 1 2 বলতেছে আমি 1 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে আছি। আসলে কি তাই কিনা দেখো তো, এটা হলো প্রথম সারি, এটা আমার ফার্স্ট রো, আর এটা হচ্ছে আমার কি সেকেন্ড কলাম। তার মানে এই 1 2 দ্বারা আসলে বোঝাচ্ছে এই যে ভুক্তিটা আছে সে হচ্ছে ওই ম্যাট্রিক্সের কাঠামোতে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে সে আছে। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো তো এটা দ্বারা কি বোঝায়, সারি, আর এটা দ্বারা কি বোঝায়, কলাম বোঝাচ্ছে। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে যদি আমি এই জায়গাটাতে যদি আমি 14 লিখতাম, কত লিখতাম, 14 লিখতাম, তাহলে এই 14 দ্বারা কি বোঝায়? এই 14 দ্বারা বোঝায় তাহলে 1 নাম্বার সারি 4 নাম্বার কলাম। ভাই রে এটা কি 4 নাম্বার কলাম? উত্তর হচ্ছে না ভাইয়া। তাহলে দেখো তো আমি এখানে যে 13 লিখছি, এই 13-র পর যদি কখনো 14 হয়ে যায় তো তাহলে জিনিসটা কি ভুল হইতো না? তাহলে 14 13 মানে কি বোঝায়, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তার মানে ঠিক আছে 13 পর্যন্ত। বা যখন আমি এখানে 14 লিখবো তখন কিন্তু আমি ভুল লিখতেছি, তাহলে আমাকে কি লেখা দরকার যে এ দিলাম, তারপর দেখবো সে কয় নাম্বার সারি, আগের সারি 2 নাম্বার সারি, কয় নাম্বার কলাম 1 নাম্বার, তার মানে কিন্তু 21-এ তো হবে, অন্য কিছু তো হচ্ছে না। একই রকম হবে 22 23। তো যখন আমি এখানে আবার 24 লিখবো তখন কি বোঝায়, 2 নাম্বার সারি 4 নাম্বার কলাম। ভাই এটা কি 2 নাম্বার সারি 4 নাম্বার কলামে আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা হচ্ছে আপনার 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। একই রকম ভাবে A33 দ্বারা কি বোঝাচ্ছে, ভাইয়া 3 নাম্বার সারিতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। এখন তোমরা জিনিসটা একটু
বলো আমাকে যে এই যে এখানে 1 1 1 2 1 3 2 2 2 3 মানে যা খুশি বসাক, এটা কি বোঝা গেছে যে এটা দ্বারা আসলে কি মিন করতেছে? বলো তো। এখন আমরা দেখব এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা আসলে কিভাবে সংক্ষেপে প্রকাশ করব। এটাকে আমরা কিভাবে সংক্ষেপে প্রকাশ করব, ঠিক আছে? চলো এটা আমরা একটু সংক্ষেপে প্রকাশ করি। প্রথমত হচ্ছে দেখো এ ম্যাট্রিক্সটা আমরা লিখবো, এটা সংক্ষেপে প্রকাশটা একটু দেখতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে এ লিখবো আগে, এরপরে কি করব দেখো, এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিলাম। সংক্ষেপে প্রকাশ মানে আসলে পুরো জিনিসটা এখন ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখানে যা আছে পুরো জিনিসটা এখন ছোট হয়ে যাবে। এরপর আমরা এখানে ছোট হাতে, আমি বলছিলাম না ভুক্তিগুলোকে ছোট হাতের করে লিখতে হবে, তাই ছোট হাতের এ, তারপর আমি লিখবো হচ্ছে আই আর জে, এবং এটা কত বাই কত আকারে? 3/3 আকারে, 3/3 আকারে। কারণ তোমরা অনেকে বলো ভাই এটা বুঝি নাই, আমি জানি প্রথমে বুঝবা না, বাট ফার্স্ট টাইম বলে দিচ্ছি। এটা হচ্ছে ধরে নাও কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আমরা একটু সংক্ষেপে প্রকাশ করতে যাচ্ছি। তা আমি লিখলাম এ ইকুয়াল টু এ আই জে, এবং এখানে 3/3। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে ছোট হাতের এ মানে তো বুঝছি ভুক্তি, বাট আই জে মানে কি? আই আর জে মানে কি? আমরা মনে রাখবো যে আই হোক আর জাহান্নাম হোক, প্রথমে যে আসে সে হচ্ছে কি? সারি, আর পরে যে আছে সে হচ্ছে কি বলতো? কলাম। পরে হচ্ছে সে কি বলতো? কলাম। এবং এই যে এখানে 3 আছে না, প্রথমে 3 তারপর কি 3, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই যে আই যে সারি, এই সারি কয়টা হবে? 3টা হবে। সারি কয়টা হবে? 3টা হবে। এবং এই 3 দ্বারা আমরা বুঝে নিব হচ্ছে 1 2 3, মানে 3টা সারি। সারি নিচে 1 2 3 রাখলাম কেন? কারণ এখানে 3 আছে। একই রকমভাবে এই 3 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে কলাম হবে 3টা, 1 2 3, 3টা কলাম, ঠিক আছে? 1 2 3, তার মানে 3টা সারি 3টা কলাম, তাকে আমরা এইভাবে লিখতেছি 3 3, এবং এ আই জি আকারে লিখছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো যে এটার সাথে এটাকে তুমি কম্পেয়ার করতে পারতেছো কিনা। এখানে আমি বলছি সারি হবে 3টা, কলাম হবে 3টা। দেখো সারি 3টা, কলাম 3টা, এবং সেই সারি 3টা এভাবে লিখছি, এবং কলাম 3টাকে আমি এভাবে লিখছি। এবং এ আই জে, এই আই জেও কিন্তু তোমার 1 2 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা জিনিস খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা কত? 3/3 আকারে, 3/3 আকারে। তার মানে তার সারি 3টা, কলাম 3টা। কোনোভাবে বা কোনো কারণে এখানে কি 4 আসার সম্ভাবনা আছে? 4 কি আসবে? উত্তর হচ্ছে না। এখানে 3/3 মানে হচ্ছে তার সারি সর্বোচ্চ 3টা, তার কলাম সর্বোচ্চ 3টা। তার মানে ভেতরে যে ভুক্তিগুলো থাকতেছে সেগুলো কিন্তু সর্বোচ্চ 3 থাকবে, এর পরে কিন্তু 4 হবে না, মানে 1 থেকে 3 এর মধ্যেই থাকবে। যদি আমার মাত্রাটা এরকম হইতো 4/4, তখন আমার সারি হতো 4টা, কলাম হতো 4টা, তো তখন আমার ভুক্তিগুলো কিন্তু আসলে কোনো একটা জায়গায় তখন 4 চলে আসতো। হ্যাঁ, বাট এখন কিন্তু আমার আসতেছে না 3/3। তার মানে এই পুরো জিনিসটাকে আমি যখন সংক্ষেপে প্রকাশ করব তখন মনে রাখবো এই জিনিসটা যে শুধুমাত্র একটা ভুক্তি লিখবো এ আই জে দিয়ে, জাস্ট একটা ভুক্তি এ আই জে। আই দ্বারা কি বোঝায়? সারি। জে দ্বারা কি বোঝায়? কলাম বোঝায়। এখন প্রশ্ন আসতে পারে সারি কয়টা, কলাম কয়টা? এখানে বলে দেওয়া হয়েছে সারি 3টা আর কলাম 3টা। এখন আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিচ্ছি আবারও, এবার তুমি বলো এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারবা কিনা। তোমাকে আমি বললাম A11, A12, A13, A21, A22, A23। এখন বলো তো এটাকে আমি সংক্ষেপে তোমরা লিখতে পারবা কিনা? একটু লিখো তো দেখি, যে যেমনি পারো একটু লিখো দেখি, পারো কিনা এটা সংক্ষেপে লিখতে পারো কিনা। দেখো 3টা সারি ছিল, 3টা কলাম দিয়ে আমরা পারলাম। এখন আমরা দেখব যে এই যে একটা আরেকটা উদাহরণ আছে, এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারবো নাকি পারবো না। কারেন্ট ছিল না, তুমি শুরু থেকে দেখো ক্লাস, হ্যাঁ, একদম লাইভ না করে তুমি ব্যাকে চলে যাও। এই যে একজন লিখছে এ আই জে 2/3, দেখো একজন কিন্তু অলরেডি লিখছে ই হবে 1/1। ই আবার কই গেল রে ভাই? ও পিছনে পড়ে আছে। এ আই জে 2/3, এ আই জে, গুড। তার মানে দেখো তো ভাইয়ারা, আমাদের যদি এখন কখনো কোনো ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকে এ আই জে 2/3,
তাহলে সেখান থেকে কি আমরা এরকম একটা ম্যাট্রিক্স গঠন করতে পারবো না? একটু বুঝো, তোমাকে আমি এখান থেকে এখানে শিখাইছি, বাট পরীক্ষা তোমার এটা দিচ্ছে, তুমি ভয় পাই গেছো, শেষ। না, তোমাকে রিভার্স দিছে, তোমাকে আমি এটা দিচ্ছি, তুমি এটা লিখছো, এখন তোমাকে এটা দিলে কি তুমি এটা লিখতে পারবা না? বলছে হ্যাঁ অবশ্যই পারবো। বুঝছো? অবশ্যই পারবো। ওকে, 2টা সারি 3টা কলাম আর এআই যে আমরা সবসময় লিখবো, সবসময় জন্য একটাই ভুক্তি থাকবে। আর ভাইয়া এখানে একটা ভুক্তি দিয়ে এখানে ভাই 6টা ভুক্তি হয়ে গেল, 1 2 3 4 5 6, হ্যাঁ এটা দ্বারা বোঝাচ্ছে এখানে 2টা সারি 3টা কলাম, দেন এটাই তো হবে, 2টা সারি 3টা কলাম। গুড। এই তো আমাদের প্রশ্ন যেভাবে যেভাবে হতে পারে সেভাবে তোমাদেরকে আমি এখন থেকে বিল্ড আপ করতেছি, ঠিক আছে? এরপর চলে আসি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গঠন। হ্যাঁ, ম্যাট্রিক্সের গঠন এটা শুধুমাত্র একবারই বোর্ড পরীক্ষাতে এসেছিল, সেটা হচ্ছে 2021 সালে, 2021 সালে ঢাকা বোর্ড। হ্যাঁ, এরপরে এখন পর্যন্ত আর কোনো বোর্ডে অবশ্য আসে নাই, বা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ঢাকা বোর্ড 2021 সালে এখান থেকে প্রশ্ন করছিল ম্যাট্রিক্সের গঠন, ম্যাট্রিক্স গঠন। ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা পারে নাই, ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা পারে নাই। বুঝছো কেন পারে নাই? কারণ এই টাইপটা তখন অতটা গুরুত্ব ছিল না, বাট যেহেতু বোর্ড পরীক্ষাতে একবারে চলে আসছে, তার মানে এখন তো আসলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যেতে পারো। বাট এটা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, সব জায়গার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গঠন শিখলে তোমারও মজা লাগবে, হ্যাঁ খুবই মজা লাগবে। চলো আমরা প্রথমেই আগে আমরা অঙ্কটা একটু বুঝি। হ্যাঁ, অঙ্কটা খুবই মজার, বুঝো তাহলে খুবই ভালো লাগবে। বলছে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, মানে কি 2x2 ক্রম মানে কি বোঝায়? যে তার মাত্রা হচ্ছে 2x2, মানে সারি 2টা কলাম 2টা, গঠন করো যার ভুক্তিসমূহ aij ইকুয়াল টু এটা দ্বারা প্রদত্ত। ভাই বুঝলাম না কিছু, বোঝা লাগবে না। হ্যাঁ, আমি থাকতে তোমার প্রশ্ন বোঝা লাগবে না, আমার কথা বোঝার পর দেন তুমি প্রশ্ন চোখ বন্ধ করেই বুঝতে পারবে। তো তারা তোমাকে বলছে, প্রথম লাইনটার দিকে তাকাও, তারা তোমাকে বলছে একটি 2x2 ক্রমে ম্যাট্রিক্স গঠন করো। এরপর তুমি আর কোনো দিকে তাকাবা না, তুমি বলো আচ্ছা ঠিক আছে 2x2 তো ঠিক আছে, আমার 2টা সারি 2টা কলাম। তো তুমি এভাবে লিখবা যে ধরি এ নামে একটা ম্যাট্রিক্স, যত পারো কম বাংলা কথা লিখবা। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা যে অতএব, সুতরাং, উদ্দীপক থেকে পাই, এই পাই, ওই পাই, ভাই এগুলোর জন্য ম্যাথে কোনো নাম্বার নাই। যত পারো কম কথা বলবা, যত পারো বাংলা কম লিখবা, যত পারো গাণিতিক জিনিসটা একটু বেশি লেখার চেষ্টা করবা। তোমার এই ছোটোখাটো লাইনের জন্য নাম্বারও পাবা না, ছোটোখাটো লাইনের জন্য তোমাকে তারা এক্সট্রা মার্কসও দিবে না। তো এখন থেকে চেষ্টা করবা তোমার ক্যালকুলেশন শর্ট করে করার জন্য। মানে ক্যালকুলেশন তুমি দেখাচ্ছ যে 5 থেকে 5 গেলে 0, তারপর তার সাথে 1 গুণ করে 0, এই সব ক্যালকুলেশনের জন্য কোনো নাম্বার নাই। তো যত পারো এইসব ছোটোখাটো ক্যালকুলেশন অ্যাভয়েড করে মুখে মুখে হিসাব করার চেষ্টা করবা। ওকে, তা আমরা ধরে নিব এ নামে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 2x2 ক্রমের, 2x2 ক্রমের। তা আমরা এখানে ম্যাট্রিক্সের শর্ট ফর্মটা লিখবো না, আমরা এখানে ডিরেক্টলি লেখার চেষ্টা করব। তোমাকে তারা কিন্তু আসলে ম্যাট্রিক্সের শর্ট ফর্মটাই বলছে, দেখো aij তারা তোমাকে বলে দিচ্ছে। তো আমরা এখানে ডিরেক্টলি লিখবো কি দেখো, যে a11 a12 a21 a22। দেখো এই জিনিসটাও ক্লিয়ারলি বোঝা গেছে কিনা, যেহেতু 2টা সারি 2টা কলাম, তার মানে এখানে 2টা সারি, এখানে 2টা কলামই আছে। হ্যাঁ, এখন তোমার এই যে ভুক্তিটা a11 a21 a12 a22, এগুলার তুমি কি জানো যে এই ভুক্তিটা আসলে কত? সংখ্যাটা তুমি জানো? বলতে না ভাই জানি না। এখন তোমাকে আসলে বের করতে হবে a11 বলতে আসলে কত, a22 বলতে কত বুঝায়, a12 বলতে কত বুঝাচ্ছে তারা, সে তোমাকে বের করতে হবে। এরপর তুমি একটু তাকায় দেখবা যে তোমাকে তারা একটা না একটা শর্ত দিবেই দিবে। কি দিবে? একটা না একটা শর্ত দিবেই। সেটা এরকম হতে পারে, সেটা কিউবের হতে পারে, সেটা ভাগ আকারে হতে পারে, সূচক আকারে হতে পারে, লগ আকারে হতে পারে, পৃথিবীর যে কোনো আকারে হতে পারে। ভয় পাওয়া যাবে না। তোমার হচ্ছে টার্গেট হচ্ছে এই ভুক্তিগুলো বের করা। কিভাবে বের করব? তুমি একটু তাকায় দেখো যে তোমাকে প্রশ্নের মধ্যে তারা কি বলছে। প্রশ্নের মধ্যে একটা শর্ত দিয়ে দিচ্ছে না? সেই শর্তটা কি একটু বলো তো, যে aij ইকুয়াল টু হচ্ছে 3i - 2j হোল স্কয়ার। এটা তোমাকে তারা দিয়ে দিচ্ছে না? ও তো হচ্ছে হ্যাঁ ভাই এটা তোমাকে দিয়ে দিচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো যে এ আইও এখানে আছে, এই জেটাও এখানে আছে। এখন এখানে যে কোনো কিছু তো এটা দেখার দরকার নেই, পাওয়ার কত দিচ্ছে দেখার দরকার নেই। এখন তুমি তো জানো
যে এই আই মানে সারি আর এই জে মানে কলাম? উত্তর হচ্ছে হ্যাঁ জানি। এবং এটাও তো আমরা জানি যে এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা যদি শর্ট ফর্ম করে লিখি, যদি আমরা শর্ট করে লিখি তাহলে ব্যাপারটা এরকমই বোঝায় এ আই জে 2/2। এটাই তো এটা বোঝাচ্ছে শর্ট আকার, তাই না? তাহলে এখন আমি যদি এ আই জে একবার যদি আই এর মান 1 একবার যদি জে এর মান 1 চিন্তা করি, তাহলে আমাকে প্রথম ভুক্তিটা বোঝাচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে আমি এখন হচ্ছে প্রথম ভুক্তিটা লিখবো। কোন ভুক্তিটা? প্রথম ভুক্তিটা। প্রথম ভুক্তি কি দেওয়া আছে? A11 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি এই ভুক্তিটা কত সেটা আমি বের করতে, এবং সেটা হচ্ছে এই শর্তটা অ্যাপ্লাই করে। তার মানে আমি প্রত্যেকটা ভুক্তি বের করব হচ্ছে এই শর্তটা প্রয়োগ করে। সেটা কিভাবে দেখো, এই যে আই এর জায়গায় কত বসছে? 1, জে এর জায়গায় কত? 1। তার মানে দেখো আই এর জায়গায় 1 বসাও, মাইনাস জে এর জায়গায় 1 বসাও। তোমাকে আমি বসায় দেখাচ্ছি, পরে আবার বুঝবা না, ঠিক আছে? বুঝছো? আই আর জে এর জায়গায় 1 বসেছি। এখন ভাইয়া তুমি এটাকে ক্যালকুলেশন করো। ভাইয়া 3 থেকে 2 গেলে 1, স্কোয়ার করলে 1। এবার তুমি পরের ভুক্তিটা বের করো, A12 বের করো, A12 পরের ভুক্তিটা। তাহলে এখন কি করবা তুমি দেখো তো, যে আই এর সাথে হচ্ছে 1 গুণ করবা, আর জে এর সাথে কত গুণ করবা? 2 গুণ করবা। যদি এখানে যে জায়গায় 2 আছে, বলো ক্যালকুলেশন করলে কত হয়? ভাই 3 থেকে -4 গেলে -1, তাকে স্কোয়ার করলে ভাই 1ই হয়, তাহলে এটা 1। ওকে, এবার তুমি 2 1 বের করো, পরেরটা বের করো। তাহলে 3 ইন্টু হচ্ছে 2 -2 ইন্টু হচ্ছে 1। বুঝছো কাহিনীটা? যে আমি আই এর জায়গায় 2 বসাইছি, জে এর জায়গায় 1 বসাইছি। এখন ক্যালকুলেশন করো ভাইয়া। 6 থেকে 2 গেলে হচ্ছে 4, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, তাকে যদি স্কোয়ার করি তাহলে আমি 16 পাবো। 16 রেখে দিলাম। এরপরে আমি বের করবো হচ্ছে কি A22 বের করবো। তাহলে আমি 3 এর সাথে 2 কে গুণ করবো, মাইনাস 2 এর সাথে আমি 2 কে গুণ করবো, কারণ আই আর জে জায়গায় 2 বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে কত? 6, আর এখানে হচ্ছে কত? 4। তাহলে 6 থেকে 4 গেলে 2, তাকে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 4 হয়। এখন আমার কাজ কি বলতো? এই যে আমি A11 A12 এই যে ভুক্তিগুলো যে আমি বের করলাম 1 1 তারপর 16 4 জাস্ট বসায় দেওয়া। তাহলে অতএব এ ম্যাট্রিক্সটি হলো, না লিখলেও চলবে, অতএব A ইকুয়াল টু ভুক্তিগুলো যা সুন্দর করে বসাবা। A11 মানে হচ্ছে 1, A12 মানে হচ্ছে 1, তারপর A21 মানে কত বলতো? 16, তারপরটা কত? 4। এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এই হচ্ছে আমার ম্যাট্রিক্স গঠন, যে আমি একটা ম্যাট্রিক্স গঠন করে ফেললাম। জাস্ট তারা আমাকে একটা শর্ত দিয়েছিল, এবং তারা স্পষ্ট বলে দিবে যে এই ম্যাট্রিক্সটা আসলে কত ক্রমের হবে। নাহলে আমি ক্রম 2/3, 3/3, 4/4 যে কোনো ক্রম তো আমি বানাতে পারি, বা তারা অবশ্যই তোমাকে ক্রমটা উল্লেখ করে দিবে। দেখো ভাইয়ারা, আমরা জিনিসটা ক্লিয়ারলি ধরতে পেরেছে কিনা। ম্যাট্রিক্স গঠন কখনই কঠিন না, ম্যাট্রিক্স গঠন অনেক সহজ, এবং এটা আমাদের নাগালের মধ্যে আছে। ঠিক আছে? একদম ভাইয়া আবার একটু বুঝান প্লিজ। এটা আসলে তেমন কিছুই না, তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই শর্তটা AI যে করে দিয়ে দেওয়া আছে না। তাহলে এখন তুমি তো প্রথমে একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছ, এটা কেন ধরে নিচ্ছ? কারণ যে 2/2 সবসময় যেন 1 1 1 2 1 3 যদি হয়ে যায় তাহলে নিতা, বা তা তোমাকে বলছে 2টা সারি 2টা কলাম, তার মানে এক সারিতে তোমার 2টা ভুক্তি থাকতেছে, ঠিক আছে? 2/2, হ্যাঁ, তার মানে তোমার 2টা সারি 2টা কলাম, 2/2, এক সারিতে 2টা ভুক্তি, এক সারিতে 2টা ভুক্তি থাকতেছে। তাহলে A11, অ্যান্ড এই A11 ভুক্তিটা কত সেটা তুমি এই শর্তের মধ্যে অ্যাপ্লাই করে দাও। আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, দেন ক্যালকুলেশন করো। একই রকমভাবে A12 এই ভুক্তিটা আসলে কত সেটা তোমাকে জানতে হবে, সেটার জন্য একটা শর্ত তোমাকে দিয়ে দিবেই তারা, সেই শর্তের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করে দাও। একই রকমভাবে বাকি যে 2টা ভুক্তি আছে সেই 2টা ভুক্তিও তুমি হচ্ছে এই শর্তের মধ্যে অ্যাপ্লাই করে দাও, অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, তুমি তোমার মতো করে নোট লেখো, কোনো সমস্যা নেই। যত পেজ বাঁচা তত তোমার জন্যই ভালো, তাই না? আমরা আরেকটা অঙ্ক বুঝলে দেন আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি 2বার বুঝেছি, তারপরও একজন কমেন্ট করছে ভাই আরেকবার বুঝান, তার জন্য হচ্ছে এই অঙ্কটা। হ্যাঁ, দেখো তোমাদের কারোর টেন্ডেন্সি যেন এরকম না থাকে যে ভাইয়াকে তো 2বার বলতে বলে ভাইয়া তো 2বার বুঝাচ্ছে, এরকম টেন্ডেন্সি নিয়ে কখনো ক্লাস করিও না। হ্যাঁ, একবারে বোঝার চেষ্টা করিও, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝাচ্ছি। হ্যাঁ, এখানে এমন কোনো কথা বলবো না যেটা কিনা তোমার মাথার উপর দিয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, অবশ্যই পারবা। এবং আমার কথা যেন রিপিট করতে না হয়, বা একটা অঙ্ক যেন 2বার বোঝানো না লাগে, এই জন্য আমি কিন্তু আরও এক্সট্রা এক্সাম্পল রাখি। তুমি ওটা না বুঝলে সমস্যা নাই, তুমি পরে অঙ্কটা বুঝো, ঠিক আছে? ওকে, তো দেখো তারা এখানে কি বলছে।
তারা বলছে যে একটা 2x2 ক্রমে ম্যাট্রিক্স গঠন করো। সো আমি এখান থেকে বুঝে নিব যে আমাকে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, দুইটা সারি দুইটা কলামের। সো আমি ধরে নিব যে ধরি সেই এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 2x2 ক্রমের, 2x2 ক্রমের। তাহলে এখন তোমাকে অবশ্যই কি ভুক্তিগুলো লিখতে হবে। তাহলে সেই ভুক্তিগুলো তোমাকে লিখতে হবে এভাবে, দেখো A11 A12 A21 A22। এখন বলতে পারো যে ভাইয়া যদি 3x3 হয় তখন কি করব? তখন এই যে তোমাকে আমি তো লিখে দিছি 3x3 হলে যে কীভাবে লিখতে হবে একটা ম্যাট্রিক্সকে, 4x4 হলে একই রকমভাবে লিখতে হবে। হ্যাঁ, ওকে, 2x2 তো আমি লিখলাম। এখন ভাইয়া আমি তো জানি না যে আমার A11 ভুক্তিটা আসলে কত, A12 ভুক্তিটা কত, A21 ভুক্তি কত, A22 ভুক্তি কত, মানে আমি জানি না, আমার এটা বের করতে হবে। এখন আমি বের করব কিভাবে? নিশ্চয়ই তারা আমাকে কোনো না কোনো একটা শর্ত দিচ্ছে। সেই শর্তটা কোথায়? ওই যে সেই শর্তটা, Aij = 2 টু দি পাওয়ার j মাইনাস i। তাহলে আমি এখন শর্তের কাছে চলে গেলাম, যে শর্তটা আমাকে দেওয়া আছে Aij = হচ্ছে 2 টু দি পাওয়ার j মাইনাস i। একটা সূচকীয় ফাংশন, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেভাবে হোক আমরা পারবো। হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে এই যে A11 এটা বের করা। A11 এই ভুক্তিটা কত সেটা আমাকে বের করতে হবে। এ ভাই, ছোটবেলায় কি এক্স আর ওয়াই এর মান কি বসাও নাই কোনো একটা সমীকরণের মধ্যে? হ্যাঁ, তাহলে এখানে ধরে নাও এক্স হচ্ছে 1, এই যে আই এর মান হচ্ছে এক্স আর জে এর মান হচ্ছে তোমার ওয়াই। এবার তুমি চিন্তা করো না, তো এখানে স্যার, এখানে আমি একটু দুষ্টামি করছি, স্যার তো করে না, এখন আমি করছি যে আমি কিন্তু আগে জে বলছি পরে কিন্তু আই বলছি। পোলাবাইন কি করবে, আগে আই এর মান পরে জে এর মান বসাই দিবে, এই কাজটা কইরো না। হ্যাঁ, আগে জে পরে আই। তাহলে 2, জে এর মানটা কত 1 মাইনাস 1, তার মানে 2 এর উপরে নট, 2 নটের মান কত 1। এরপর তুমি আসো A12, আগে 2 দিবা, প্রত্যেকের জন্য 2 ফিক্সড, 2 জে মাইনাস আই, জে কত, জে এর মান কিন্তু 2, 2 মাইনাস 1, 2 এর উপরে 1 মানে হচ্ছে কত 2। এবার চলে আসে তুমি A13 তো নাই, সরি। এরপর তুমি চলে আসবে হচ্ছে A21 এর কাছে। এখানে যে ভুক্তিগুলো আছে সেগুলো একটা একটা করে লিখতে হবে। 2 টু দি পাওয়ার, আগে কিন্তু জে, জে এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 ইনভার্স মানে কত হাফ। তারপর হচ্ছে A22, জে এর মান হচ্ছে 2, আই এর মান কত 2, তাহলে হচ্ছে 2 এর উপরে নট, এটা মানে কত হয় 1, 2 এর উপরে নট মানে কত হবে 1 হবে। তাহলে দেখো তো ভাইয়ারা, তোমরা কি প্রত্যেকটা ভুক্তি কি পেয়ে গিয়েছো না? তাহলে লিখবা অতএব A ইকুয়াল টু হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1, এবং এটা কত 2x2 আকারে একটা ম্যাট্রিক্স, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখো তো তোমরা যে অ্যান্সারটা মিলছে কিনা তোমাদের সাথে। 1 2 হাফ 1, ভেরি গুড। এই তো, তাই দেখো তো যে এখন থেকে যদি তোমাদেরকে ম্যাট্রিক্স গঠন করতে বলে, তোমরা কি এটা পারবে নাকি পারবে না? একটু বলো তো, তোমরা পারবা নাকি পারবা না? ক্লিয়ার প্রত্যেকে? তার মানে এখন আমাদেরকে যে কোনো অঙ্ক দিক, ম্যাট্রিক্স গঠন ভুল করা যাবে না, ঠিক আছে? একদম ভুল করা যাবে না। ম্যাট্রিক্স ফ্র্যাকশনে লেখা যায় অবশ্যই যাবে, পয়েন্টে লিখতে পারবা। ম্যাট্রিক্সের ভুক্তি ভুক্তি তুমি লিখতে পারবা, অবশ্যই সমস্যা নেই, ঠিক আছে? ভুক্তি তুমি অবশ্যই লিখতে পারবে। ওকে, এরপরে এটা তোমাদেরকে অবশ্যই করাবো। হ্যাঁ, তবে আমি দেখি তোমাদের মধ্যে কে পারো। জাস্ট 2 মিনিট সময় দিলাম অঙ্কটা, দেখি কে পারো। হ্যাঁ, দেখি কে পারো। এখানে একটু ট্রিক্স আছে, তোমরা প্রত্যেক, হ্যাঁ শর্ত কোথায়? আপনি তো বলছেন শর্ত লাগবে, শর্ত তো নাই, তার মানে আপনি প্রশ্ন ভুলতেছেন না। প্রশ্ন ঠিক আছে, তোমরা একটু ব্রেন খাটাও। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে তোমার একটা জায়গায় পাইছি, বলবো না কোন জায়গায় পাইছি অঙ্কটা, ঠিক আছে? তো অঙ্কটা খুব পছন্দ ছিল, এবং দেখলে যেটা তোমাদের মানে ম্যাট্রিক্স গঠন যদি পারো, বা যদি একটু তোমার আইজের সম্পর্কে আইডিয়া থাকে সারি কলাম, তো এটা পারার কথা। হ্যাঁ, একটু দেখো তো এটা কে পারো, দেখি এটা কে পারো। এটা কিন্তু মানে একটু মানে তোমার বোর্ড পরীক্ষা আসবে কিনা শিওর না, বাট অঙ্কটা খুব সহজ, খুবই সহজ। দেখো তো কি হয় অ্যান্সারটা, দেখি তোমরা কে পারো।
A11 এ না, একজন লিখছে শিমুল লিখছে 2552, শিমুল, তার উপরে একজন লিখছে একটা অ্যান্সার, আমি তার নামটা পড়ি, জান্নাতুল ফেরদৌস লিখছে 2552। কিরে তোমরা পারতেছো কেমনে? হাই হাই, হ্যাঁ তোমরা এটা কেমনে পারলা? এই তোমরা কেমনে পারছো? অনেকে পারছো এটা অঙ্ক অঙ্ক সর্বনাশ। তোমরা যদি বলো তাহলে আমি আসলে মাঝে মধ্যে এরকম টাইপের অঙ্ক রাখবো। হ্যাঁ, তো আমরা এটা ম্যাথের নাম এরকম দিতে পারি, হাই ফ্রিকুয়েন্সি ম্যাথ জোন। হাই ফ্রিকুয়েন্সি, এই ফ্রিকুয়েন্সি মানে কি লিখলাম, এটা আমরা দিতে পারি হাই ফ্রিকুয়েন্সি ম্যাথ জোন। হ্যাঁ, ম্যাথ জোন, অর্থাৎ এই জায়গাটাতে আমরা হালকা একটু কঠিন টাইপের অঙ্ক দেবো, হালকা মানে আমরা যে টাইপটা পড়লাম অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম তার থেকে একটু হার্ড লেভেলের একটা অঙ্ক করলাম, যেটা আমাদের কনসেপ্টের মধ্যে থাকবে। এরকম অঙ্কই মাঝে মধ্যেই রাখবো, ঠিক আছে? যদি তোমরা বলো তাহলে এরকম অঙ্ক মাঝে মধ্যেই রাখবো। তাহলে তোমরা দেখবা যে ক্লাসে তুমি যে কাউকে দেখাচ্ছ সে আরে এটা কী অঙ্ক, এটা অনেক কঠিন, তাহলে আরে ধুর এটা সবচেয়ে সহজ একটা অঙ্ক, দেখতে কঠিন অঙ্কটা সহজ। তো অনেকে পারো নাই, কোনো চিন্তা করার কারণ নেই, আমি তোমাকে বলে দেবো, তখন তুমি মাথায় চুলে চুলকাবা, আরে সর্বনাশ তাই তো, এই জিনিসটা এরকম ছিল, এটা তো আগে বুঝি নাই। হ্যাঁ, তো যদি তোমরা বলো তাহলে মাঝে মধ্যে এরকম টাইপের অঙ্ক দেখাবো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও যখন দেখাবা তারাও মজা পাবে, আরে তাই তো, এটা তো দেখতে কঠিন কিন্তু অঙ্কটা তো অনেক সহজ, তাই না? ওকে, তো চলো, এই যে ফার্স্টে বলছি না যে আমরা চেষ্টা করব যে আমাদের একটা কি বলবো মানে একটা কি বলে একটা ফ্রেন্ডে একটা ভালো একটা জোন বানাবো নিজেদের মধ্যে, যেন আমরা তাদের সাথে স্টাডি করতে পারি এবং আমাদের যে সার্কেলটা থাকবে সেটা যেন অবশ্যই ভালো সার্কেল হয়। কলেজ লাইফে সার্কেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কলেজ লাইফ কখন এনজয় করার লাইফ না, কলেজ লাইফটা শুধুমাত্র পড়াশোনা। মনে রাখবা এই 2টা বছর তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে তুমি বিশ্বাস রাখো আর না রাখো আমি জানি না, আগামী পথ চলাটা তোমার জন্য অনেক স্মুথ হবে। এই 2 বছর যে যত পরিশ্রম করবে সে তত দ্রুত পরবর্তী ফিউচার লাইফে সে সাকসেস সে নিয়ে আসতে পারবে। এখন সাকসেস বা সফলতা এক একজন এক এক রকমভাবে ডিফাইন করে, বাট যেহেতু আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা শিক্ষার্থী, সো আমরা আমাদের পড়াশোনায় ভালো করাটাকে আমরা একটা সফলতা হিসেবে চিন্তা করি। এবং আমাদের সমাজ ব্যবস্থাটা ঠিক এরকমই যে তুমি ভালো স্টুডেন্ট মানে তুমি অবশ্যই তুমি সাকসেস। তো আমরা যেহেতু সমাজ ব্যবস্থা এরকম, সো আমরা সেটাকে মেনে নিয়ে আমরা পড়াশোনা ভালো করে করবো এবং 2টা বছর আমরা ভালো করে পড়াশোনা করব, ঠিক আছে? অথবা তোমাদের সাথে আমি টানা 2 বছর এখানে ক্লাস নিচ্ছি না, 6 মাস বা 8 মাস ক্লাস নিচ্ছি, কিন্তু আমার ক্লাসগুলো থেকে যাবে, আমার এই কথাগুলো একটু মনে রাখিও, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো কঠিন কিছু না, কঠিন কিছু না, আমরা এই যে একটা এতটুকু জিনিস দেখলাম, এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাকে একটা 2x2 ক্রমে ম্যাট্রিক্স গঠন করতে হবে, তাই না? তো চলো আমরা একটা 2x2 ক্রমে একটা ম্যাট্রিক্স গঠন করি। হ্যাঁ, আগের বারের মতোই ধরি দিয়ে এটা লিখলাম, ধরি, ধরি A11 A12 A21 A22 লিখলাম। তো এরপর তো ভাই আপনি তো প্রত্যেকটাতে একটা করে শর্ত, একটা কন্ডিশন দিয়েছিলেন, কিন্তু ভাই আপনি এখানে কিছু একটা দেন নাই, আমরা এখন কি বুঝবো? ভাই আমি শর্ত দিয়েছি রে ভাই, বিশ্বাস কর আমি শর্ত দিছি, তবে এমনভাবে শর্তটা দিছি যেন তোমার কোনো কাজই করা না লাগে। হ্যাঁ, কিন্তু তুমি ভয় পাবা কিন্তু তোমার কাজ করা লাগবে না কিছু। সে শর্তটা কি? এইটার দিকে তাকাও, এইটার দিকে তাকাও, ভালো করে তাকাও এটার দিকে। এখানে কি বলছি বলো ভাই? এখানে আপনি কি বলছেন? আই নট ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু জে। ভাই আই আর জে মানে কি বুঝে এটা বলছিলাম না? আই মানে শাড়ি, জে মানে কলাম। উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, আই মানে শাড়ি, জে মানে কলাম। গুড। তা এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাই? এটা দ্বারা বোঝাচ্ছে আই আর জে সমান হবে না, আই আর জে সমান হবে না। তা আমি কি বলছি? আই আর জে যদি সমান না হয় তাহলে সেই ভুক্তিগুলোর মান কত করে হবে? 5। দেখো বলেছে না যে 5 হচ্ছে তখনই হবে যখন আই আর জে সমান হবে না। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? বা এটা দ্বারা বোঝাচ্ছে আই আর জে হচ্ছে সমান হবে। কি হবে? সমান হবে। এবং বলছি আই আর জে যদি সমান হয় তাহলে সেই ভুক্তিগুলো কত করে হবে? 2 করে হবে। এবার তুমি এটার দিকে তাকাও, এবার তুমি হচ্ছে এটার দিকে তাকাও। তুমি একটু মুখ্য মানে মুখ্য কর্ণ এখন বলবো না, তুমি একটু এই বরাবর তাকাও, এই কর্ণ বরাবর একটু তাকাও। দেখো তো ভাইয়া এখানে যে ভুক্তিগুলো আছে 1 1 2 2, এগুলো কি বলো তো ভাইয়া? এগুলো কি আমার আই ইকুয়াল টু জে নাকি? দেখো তো, আই এর মান 1, জে এর মান 1, 1 আর 1 তো ইকুয়াল। হ্যাঁ ভাই ইকুয়াল। এখানে আই এর মান 2, জে এর মান 2, ইকুয়াল তো নাকি? হ্যাঁ ইকুয়াল। তাহলে যদি আই ইকুয়াল টু জে হয় তাদের মানগুলো কত করে?
2 করে। তাহলে আমি যখন নতুন একটা ম্যাট্রিক্স লিখবো তখন আমি অবশ্যই বলবো যে আমার এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 2 2 2। এবার তাকাও আরেকটার দিকে, এবার তাকাও তুমি এই বরাবর এই কর্ণের দিকে তাকাও। এখানে একটু খেয়াল করে দেখো তো আই এর মান কত 1, জে এর মান কত 2, 1 আর 2 কি ইকুয়াল? উত্তর হচ্ছে না ভাই ইকুয়াল না। আই এর মান কত 2, জে এর মান কত 1, ইকুয়াল কি? উত্তর হচ্ছে না। তাহলে আমরা বলবো এই যে আই নট ইকুয়াল টু হচ্ছে জে। তাহলে আই নট ইকুয়াল টু যে জে হয়ে থাকে তাহলে সেটা ভুক্তিটা কত? সেটা হলো 5। তাহলে এখানেও 5, এখানেও 5। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো ম্যাট্রিক্স গঠন। এখন বলো অঙ্কটা কি খুবই কঠিন ছিল? অঙ্কটা কি খুবই কঠিন ছিল নাকি আসলে আমাদের প্রশ্নের মধ্যে সব বলে দেওয়া আছে, শুধুমাত্র যদি আমরা একটু আমাদের ব্রেনটা ইউজ করি তাহলে আমরা অ্যান্সারটা পেরে যেতাম? বলো তো কি কঠিন লেগেছে কি তোমাদের কাছে? কঠিন লাগছে? কঠিন লাগবে যদি আমি তোমাদের বুঝাতে না পারি, তখন কঠিন লাগবে। আর যদি বুঝে যাও তাহলে অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো যে দেখতে কি কঠিন না? দেখেও তুমি তোমার 10টা ফ্রেন্ডকে দেখাবা, তারা পারবে না। তারা ম্যাট্রিক্সের সংজ্ঞা মুখস্থ করছে, তারা সারি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, ইলা ম্যাট্রিক্স মুখস্থ করছে। বাট এগুলো মুখস্থ করা কিছু না। কোন জিনিসটা তুমি মাথায় রাখবা, কোন জিনিসটা মাথায় রাখবে না, আমি তোমাকে অবশ্যই ক্লাসে বলে দিব যে এইটা জাস্ট একবার মনে রাখবা, জাস্ট এটা দেখবা, এর বাইরে কিছু দেখবা না। বাট কোন কোন জিনিস মনে রাখতে হবে আমি তোমাকে জানাই দিব। যেমন ম্যাট্রিক্সের গঠন, এটা মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গঠন দেখো স্টার চিহ্ন দিয়ে রাখছে, আমার অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আজীবন। হ্যাঁ, এটা আজীবন মনে রাখতে হবে। কোন কোন জিনিসগুলো একবার পরে মাথা থেকে ঝেড়ে দিবা। যেমন ফার্স্টে আমি তোমাকে সংজ্ঞার ক্ষেত্রে কি বলছিলাম যে ভাই সংজ্ঞা জীবন মুখস্থ করতে যাবা না, জাস্ট তার কাঠামোটা একটু শিখে রাখো, তাই না? এটা কিন্তু শুরুতে বলে দিচ্ছি। সো এইভাবে আমি তোমাকে ম্যাট্রিক্স চ্যাপ্টারে A to Z জানাই দিব যে কোনটা কোনটা তোমার ব্রেনের মধ্যে সেভ করে রাখবা আর কোনটা কোনটা একবার দেখে বাকিটা তুমি ডিলিট করে ফেলবা। হ্যাঁ, এবার চলে আসি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু ভাই অনেকগুলো আছে, এটা আমি আজকে ক্লাসে কয়েকটা দেখাবো, নেক্সট পরবর্তী ক্লাসে আবার অনেকগুলো দেখাবো। সো ম্যাট্রিক্সের প্রকারভেদে আমি কিন্তু অনেক সময় নিব। হ্যাঁ, পরবর্তী পুরো ক্লাসটা যদি ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়েই থাকবে, তার মানে বুঝো যে ম্যাট্রিক্সের প্রকারভেদ আসলে অনেক গুরুত্বপূর্ণ। তবে এখানে কোন কোনগুলোকে আরও বেশি গুরুত্ব দিবা আমি তোমাকে একদম ডিফাইন করে দিব, এবং কোন কোনগুলো অল্প গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আমি জানিয়ে দিব। এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। হ্যাঁ, ম্যাট্রিক্সের প্রকারভেদ। হ্যাঁ, প্রথমে হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স এটা কোনো স্টার না, মানে এটা তুমি জাস্ট খালি মাথায় রাখবা, পরে ডিলিট করে ফেলবা। হ্যাঁ, এটা কখনো জীবনে পরীক্ষায় আসবে না। সারি ম্যাট্রিক্সে কি বলছে? এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তার মানে যে ম্যাট্রিক্সের সারি একটা, এ মনে রাখবা, সংজ্ঞা না। যে সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি একটা, তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাকে বলা হয় কি? সারি ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হতে পারবে কলাম কটা থাকবে? কলাম ইচ্ছা মতো থাকুক, কোনো সমস্যা নেই। তা চলো তো একটা এক্সাম্পল দেখি। সারি একটা থাকবে, সারি কটা থাকবে? একটা। তার মানে দেখো 1 2 3 4। বলো এখানে সারি কটা আছে? বা সারি একটা, কলাম হচ্ছে কটা? 4টা। তার মানে যদি সারি একটা থাকে, যদি সারি একটা থাকে, যদি সারি একটা থাকে তাহলে তাকে কি বলবা? সারি ম্যাট্রিক্স। কলাম কয়টা আছে ডাজেন্ট ম্যাটার, কলাম হোক একটা, কলাম হোক দুইটা, কলাম তিনটা, কলাম চারটা, ইচ্ছা মতো থাকুক, কোনো সমস্যা নেই। বাট আমার সারি একটা হতে হবে, তাহলে তার নাম কি? সারি ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এতটুকুই শেষ, এর থেকে বেশি কিছু জানা দরকার নেই, ইম্পর্টেন্ট না। এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে বলো এই ম্যাট্রিক্সে কলাম কটা থাকবে? ভাই একটা। কলাম ম্যাট্রিক্স মানে কলাম একটা, সারি ম্যাট্রিক্স মানে সারি একটা। চলো তো একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। 1 2 3 4। বলো এখানে কলাম কয়টা আছে? বা এখানে কলাম হচ্ছে আপনার একটা, কলাম ওইটা কয়টা? একটা। তার মানে আমার সারি 4টা, আগে সারি পরে কলাম, কলাম একটা। তাহলে সারি 4টা হোক আর জয়টা হোক আমার দেখার দরকার নেই, কলাম কয়টা? একটা। তাহলে এটাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। তার মানে সারি ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে সারি হবে একটা, সারি ম্যাট্রিক্স। কলাম চেনার উপায় হচ্ছে কলাম যদি একটা হয় তার নাম কি বলতো? কলাম ম্যাট্রিক্স। শেষ, এর থেকে বেশি কিছু চিন্তা করতে যাবা না, শেষ এটা এখানে। এরপর আমরা চলে আসি পরেরটাতে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সিঙ্গেল, তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সটা, নাম হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। বুঝছো? তো বুঝতেই পারতেছো যে তোমরা যারা সিঙ্গেল আসছো তারা এককভাবে আসছো,
সো এই যে ম্যাট্রিক্সটা আছে এও একদমই সিঙ্গেল, তার মানে আমার থার্ড ব্র্যাকেট হোক বা ফার্স্ট ব্র্যাকেট হোক তার মধ্যে একটাই ভুক্তি থাকবে যে কিনা সিঙ্গেল। তার সংখ্যাটা কত দিলাম 3, তুমি 4, 5, 6 যে কোনো কিছু দিতে পারো। তার মানে যদি সারি একটা এবং কলাম একটা হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। বুঝছো? এটা মনে রাখার কিছু নাই, এটা তোমার জীবনের সাথে মিলে গেছে। তো জীবনের সাথে প্রশ্ন করলেই এই ম্যাট্রিক্সটার প্রকারভেদ তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যে সিঙ্গেলটন ম্যাট্রিক্স মানে একটা সারি একটা কলাম, এই জন্য তার নাম সিঙ্গেলটন ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা অনেক কষ্টের একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ। হ্যাঁ, তোমাদের জন্য, আমার জন্য না। ওকে, তো এবার চলে আসি পরেরটাতে চলে আসি। হ্যাঁ, শূন্য বা নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, জীবনে কি এরকম কখনো দেখছো যে তুমি খাতার মধ্যে শূন্য পাইছো, 10-এর মধ্যে 0? আমি এরকম পাইছি। হ্যাঁ, এরকম পাইছি। উদ্ভাসে একসময় মডেল টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, মডেল টেস্ট তো না, অ্যাডমিশন পরীক্ষা, সেখানে মাইনাস পাই গেছি ভুল করে। 0 তো দূরের কথা, মাইনাসে চলে গেছিলাম। সো 0 পাওয়া পসিবল, তোমার লাইফে তুমি দেখবে কোনো না কোনো এক্সামে 0 পাইছো। আর 0 না পাওয়া মানে 0 পাইছো তো আমার খারাপ স্টুডেন্ট, ব্যাপারটা এরকম না, 0 পাইতেই পারো, এটা কোনো ব্যাপার না, বাট ঘুরে দাঁড়িতে হবে, তাই তো? তো শূন্য ম্যাট্রিক্স কি বলে, যে সেটা সবই শূন্য, তো সবই শূন্য। তো একটা লেখো এরকম, যে একটা ম্যাট্রিক্স লিখো যা সবই শূন্য, 0, 0, 0, 0। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কি? শূন্য ম্যাট্রিক্স, শেষ। আর কি 2x2 আকারে। বুঝছো? বুঝছো? যে ম্যাট্রিক্সে সকল ভুক্তি শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এই প্রতীক রয় তোমার সিঙ্গেল প্রেম করবে কি ধরনের কথা? হ্যাঁ, এইসব কমেন্ট করলে কিন্তু 28 দিনের জন্য সাসপেন্ড খাই যাবা, বুঝছো? সাবধান, একদম সাবধান। হ্যাঁ, এবার চলে আসি উপম্যাট্রিক্স। এখন পর্যন্ত যতগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখছি একটাও ইম্পর্টেন্ট না, জাস্ট খালি জেনে রাখা। হ্যাঁ, এগুলো না পারলে তোমার কোনো যায় আসে না, কখনো কোনো জায়গাতে আটকে যাবে না। হ্যাঁ, এবার যদি উপম্যাট্রিক্স, ভাইরা তোমরা কি উপসেট শিখছো? হ্যাঁ, 9, 10 উপসেট শিখছো রে, যে 1, 2, 3, 4 এটার একটা উপসেট হচ্ছে বি, তার উপসেট হচ্ছে 1, 2। হ্যাঁ, উপসেট কি হয়? হয় তোমার এই সেটের প্রত্যেকটা উপাদান এখানে থাকবে, নাহলে কি তার থেকে কম থাকবে, বেশি তো থাকতে পারবে না। তাকে কি বলতাম? উপসেট বলতাম না? তো উপসেট আমরা শিখে আসছি। এখানে ভাই 1, 2 কেন? একজন বলবে ভাই আমি 1, 2 লিখবো না, আমি লিখবো 2, 3, তাও তো সেটার একটা উপসেট। উত্তর হচ্ছে হ্যাঁ। ভাই আমি কিছু লিখবো না, আমি শুধুমাত্র এখানে 3 লিখবো, তাও তো সেটার উপসেট, তাই না? তো ভাই উপম্যাট্রিক্সটাও সেম, উপম্যাট্রিক্সটাও কি সেম? একদম সেম, এটা মুখস্থ করা কিছু নেই। হ্যাঁ, এটা তুমি নিজে নিজে পারবা। সাপোজ তুমি এখন একটা ম্যাট্রিক্স নিয়ে নাও, এ নামে তুমি একটা ম্যাট্রিক্স নাও, নিলা তুমি এরকম একটা ম্যাট্রিক্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ এর উপম্যাট্রিক্স, এ এর উপম্যাট্রিক্স, এটার উপম্যাট্রিক্স কি হবে? এটার উপম্যাট্রিক্স কি হবে? এখন একটু তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি 3x3 আকারে কি একটা ম্যাট্রিক্স। এখন তুমি তার উপম্যাট্রিক্স যে কোনো কিছু তৈরি করতে পারো, যে কোনো কিছু তৈরি করতে পারো। তুমি যদি বলো যে ভাই আমি খুব আলসিয়া, আমি একটা 1 দিব, আমার লিখতে ভালো লাগতেছে না, এটা কি তার একটা উপম্যাট্রিক্স না? আমি টায়ার্ড, আমি একটা 1 লিখছি, তাতে একটা উপম্যাট্রিক্স হচ্ছে, হ্যাঁ এটা তার একটা উপম্যাট্রিক্স। আমি যদি বলি যে আমি একটু সবল, আমি এখানে 1 লিখবো আর 2 লিখবো, তাও তো এটা একটা উপম্যাট্রিক্স। উত্তর হচ্ছে হ্যাঁ, তাও তার একটা উপম্যাট্রিক্স। তার মানে তুমি উপম্যাট্রিক্স যে কোনোভাবে তুমি তৈরি করতে পারো, ঠিক আছে? উপম্যাট্রিক্স তুমি যে কোনোভাবে তৈরি করতে পারো। হ্যাঁ, তা আমি কি লিখবো? আমি লিখলাম হচ্ছে 1, 2, 4, 5, 1, 2, 4, 5। আমি হচ্ছে 1, 2, 4, 5, আমি হচ্ছে যে এতটুকু নিয়ে কাজ করছি, 1, 2, 4, 5, তার এটা কি উপম্যাট্রিক্স। তাহলে এরকম কি আরও হাজার, মানে হাজার হাজার তো না, আরও অসংখ্য তুমি কি উপম্যাট্রিক্স তৈরি করতে পারবা না? হ্যাঁ, আরও অসংখ্য উপম্যাট্রিক্স তৈরি করতে পারবা। তো একদম সিম্পল একটা ব্যাপার, উপম্যাট্রিক্স। ওকে, এবার আসা যাক
উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ, কি বলছে? যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা সারি সংখ্যা অধিক তাকে উলম্ব ম্যাট্রিক্স বলে। আমার তো আসলে সংজ্ঞা মুখস্থ থাকে না, আমি জিনিসটাকে এভাবে পড়ি। হ্যাঁ, আমি জিনিসটাকে এভাবে বলি যে ভাই তুই দেখবি সারি বেশি মানে মেয়ে বেশি ছেলে কম মানে কলাম, তাহলে সেটা অবশ্যই উলম্ব ম্যাট্রিক্স হবে। সারি বেশি কলাম কম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সারি গ্রেটার দেন হচ্ছে কলাম, সারি বেশি থাকতে হবে, তাহলে তুমি একটা উলম্ব ম্যাট্রিক্স তৈরি করতে পারবা। সেটা কীভাবে দেখো, এ সারি বেশি, সারি বেশি হলে ব্যাপারটা কি এরকম হয়ে যাবে ম্যাট্রিক্সে? দেখো তো, যদি সারি বেশি হয়, সারি বেশি হলে কিন্তু এরকম হয়ে যাবে। কেন এরকম হবে দেখো তো। এখন তুমি এখানে লেখো যে 1 2 3 4 5 6 7 8 ফাঁকা রাখছি মাঝখানে কিন্তু। হ্যাঁ, তুমি দেখো এখানে সারি কয়টা? 4টা সারি, 4টা সারি। কলাম কয়টা? 2টা কলাম। তার মানে দেখো তো, তুমি যদি সারি বেশি নাও, তুমি যদি সারি বেশি নাও, সারি যদি বেশি নাও আর কলাম যদি কম নাও, যে জিনিসটা কিন্তু এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর এরকম হয়ে যাওয়া মানে কিন্তু সেটা কি বলতো, উলম্ব আকার হয়ে যাওয়া। তার মানে এখানে সারি হচ্ছে 4টা, কলাম হচ্ছে কয়টা? 2টা। এবং তুমি একটু খেয়াল করে দেখো তো, এটা কি এই কন্ডিশন মেনটেন করতেছে না এই করতেছে না? উত্তর হচ্ছে হ্যাঁ করতেছে। তার মানে সেটা উলম্ব ম্যাট্রিক্স, আর কিছু না। সারি গ্রেটার দেন কলাম, শেষ। আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। সংজ্ঞা দয়া করে ভুল করে মুখস্থ করো না প্লিজ। তোরা পাশে এটা লিখে রাখো, তাহলে চলবে। ভাই আপনি তাহলে কেন লিখছেন? আমি লিখছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যেটা দেখার দরকার নাই, জাস্ট এটা দেখলেই চলবে। হ্যাঁ, ওকে। উলম্ব ম্যাট্রিক্স গেল। এবার চলে আসবো হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। উলম্ব মানে উপর থেকে নিচের দিকে যাবে, আনুভূমিক মানে হচ্ছে পাশাপাশি যাবে, অনুভূমিক বরাবর, ভূমি বরাবর পাশাপাশি যাবে। তাহলে এখানে কি কাহিনী ঘটবে? এর আগে তুমি যা করছো তার উল্টাটা করো। এবার তুমি ভাইয়া কলাম বাড়ায় দাও, কলাম সংখ্যা বাড়ায় দাও, সারি সংখ্যা কমায় দাও, কলাম সংখ্যা বাড়ায় দাও, সারি সংখ্যা কমায় দাও। তুমি দেখবা তুমি যাহা পাচ্ছ তা হচ্ছে একটা আনুভূমিক ম্যাট্রিক্স। তা হচ্ছে একটা কি? আনুভূমিক ম্যাট্রিক্স। হ্যাঁ, কলাম বড় সারি ছোট। চলো একটা এক্সাম্পল করি, ঠিক আছে? এ নামে হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, কলাম বেশি দিব সারি কম দিব, তাহলে জিনিসটা এরকম হবে, এই বরাবর চলে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো তো ভাই এখানে কি হচ্ছে? ভাই এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 4টা। ব্যাপারটা এরকম হচ্ছে না? তুমি একটা বেশি দিলেও কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তার মানে উলম্ব ম্যাট্রিক্স এবং তোমার কি বলে আনুভূমিক ম্যাট্রিক্সের মধ্যে আমরা কিন্তু আসলে পার্থক্যটা দেখলাম, যে একটাকে বেশি, একটাকে বড়, একটাকে ছোট করলে এরকম এরকম তেরা বেঁকা হয়ে যায়, তাই না? ওকে, তো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা এখন দেখলাম হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স এবং উলম্ব ম্যাট্রিক্স। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি গ্রেটার দেন লেস দেন ইউজ করতেছেন, ইকুয়ালটাকে ইউজ করবেন না? এবার চলে আসতেছে হচ্ছে ইকুয়ালে, তার নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবং এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে, বহুত কথাবার্তা আছে বর্গ ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? তো বর্গ ম্যাট্রিক্সের আমরা এতটুকু জিনিস মনে রাখবো, ভাইয়া সংখ্যা কেউ মনে রাখো না, খালি বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? সারি ইকুয়াল টু কলাম, আগেরটাই আমরা লিখছি, খালি একটা কি দিয়ে দিছি? ইকুয়াল দিয়ে দিছি। সারি ইকুয়াল টু যদি কলাম হয়ে থাকে তাহলে তার নাম কি বলতো? বর্গ ম্যাট্রিক্স। একটুক মনে রাখবা, সারি ইকুয়াল টু কলাম, আর কিচ্ছু জানা দরকার নেই। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, আমি যে এখানে একটা ম্যাট্রিক্স লিখেছি, এটা একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণ দেখো এই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা ইকুয়াল না? উত্তর হচ্ছে হ্যাঁ। তোমাকে যদি বলি আমি যে ভাইয়া তুমি একটা বর্গ ম্যাট্রিক্স গঠন করো, স্কোয়ার ম্যাট্রিক্স, তুমি কি পারবা না? কেন পারবো না ভাই? 2/2, 1/1 বলতে পারো, 1/1 বলা দরকার না, 2/2, 3/3, 4/4, এগুলো কেন বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমি আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে 2/2, 2/2, 1 2 -1 3, ইচ্ছা মতন ভুক্তি নিলাম। বাট আমার এটার মাত্রা কত? 2টা সারি 2টা কলাম। তার মানে কি ধরনের ম্যাট্রিক্স? একটা বর্গ ম্যাট্রিক্স। সো যদি তোমাদেরকে বর্গ ম্যাট্রিক্স একটা এক্সাম্পল নিতে বলে, তোমরা কিন্তু অবশ্যই করতে পারবা। না, আমাদের বন্দি পাঠশালায় তুমি যে কোনো প্রোগ্রামে এনরোল করো না কেন, সেটা ফিজিক্স হোক, সেটা ম্যাথ হোক, সেটা কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের টার্গেট থাকে একজন শিক্ষার্থী যদি অফলাইনে না পড়ে তাও যেন তার আমাদের এই প্রোগ্রামটা দিয়ে তার জন্য সব কিছু কাভার হয়ে যায়, ঠিক আছে? এবং আমার যে টাইপ ভিত্তিক ম্যাথ প্রোগ্রামটা ছিল, সেখানে যারা আমার কাছে পড়েছে তারা অনেকে অফলাইনে পড়েনি,
তার মানে কি তারা ভালো রেজাল্ট করেনি? অবশ্যই করছে, তো তারা কলেজে ভালো করছে, কলেজে টপ করছে, অ্যাডমিশনে ভালো করছে, সব জায়গায় ভালো করতেছে। ঠিক আছে? সো তোমার যদি মনে হয় যে আমার এই ক্লাসগুলো দিয়ে আমি কলেজে পরীক্ষাতে ভালো করতেছি, তাহলে তোমার দরকার নাই তো। তোমাকেই তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখানে ক্লাস করা মানে আমাকে রেগুলার ক্লাস করতে হবে। কোনো কারণে যদি আমার লাইভ ক্লাসটা মিস হয়ে যায়, কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা রেকর্ড তোমাকে সেদিনে কভার করে নিতে হবে। ম্যাথ ক্লাস শনি সোম বুধ, কোনো কারণে মানে অনেক কোনো একটা কারণে তোমার হঠাৎ করে ক্লাস মিস হয়ে গেছে, তখন তুমি চেষ্টা করবা রবিবারের মধ্যে ক্লাসটা ব্যাকআপ মানে কমপ্লিট করে ফেলার জন্য, যেন সোমবারে গিয়ে তুমি আমার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারো। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা কিন্তু আর বেশি কিছু পড়বো না। আমি তোমাকে লাস্ট একটা স্লাইড এখন দেখাবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ। ঠিক আছে? প্রধান বা মুখ্য কর্ণ, জাস্ট এতটুকু না, এটা দরকার নেই, আমরা আজকে এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমরা আজকে বেশি পড়বো না। আমি আগে বলছি যে আজকে আমরা বেশি পড়বো না, আজকে আমরা এতটুকুই পড়বো। তার পিছনে কারণ হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে যতগুলো আছে প্রকারভেদ, হ্যাঁ মানে যত বই আছে সবগুলো আমি দেখেছি এবং সবগুলো আমার এখানে নোট করা আছে। মানে তুমি যদি আমার এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো দেখো, তুমি দেখবা যে কোনো বই থেকে আমার এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং কনসেপ্ট এবং কন্টেন্ট সব থেকে বেশি আছে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এতটুকুই রাখবো, কারণ আমি তোমাদেরকে যে বেসিকটুকু দিয়েছি শুরুতে সেটা তোমরা আবারও দেখবা, নোট করবা, এবং পরের দিনে যে ক্লাসটা থাকবে সেখানে কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদে বাকি সকল প্রকারভেদগুলো কাভার করা হবে সোমবারে। এবং সেদিন কিন্তু তোমার মধ্যে যেন এই জিনিসটা না থাকে যে ভাইয়া এটা বুঝতেছি না, ভাইয়া এটা নতুন কিছু শিখতেছি, আর নতুন কিছু শেখার মতো কিছু নাই ম্যাট্রিক্সের। এখন প্রকারভেদের মধ্যে আমি যে টার্মগুলো ইউজ করব, যে ভাষাগুলো ইউজ করব, সেগুলো হচ্ছে আমার ফার্স্ট ক্লাসে আমি যে কথাগুলো বলেছি সেগুলো নিয়ে থাকবে। হ্যাঁ, এবং আমি একটু নিজের থেকে একটু স্লো পড়াচ্ছি, আমি জানি না কেন পড়াচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে তোমরা যে 2026 ব্যাচ, আমার উচিত একটু স্লো এবং একটু তোমাদেরকে সময় দিয়ে পড়ানোর। তাই আমি সেটাই করব ইনশাল্লাহ, যে তোমরা যেন মানে একটা পিরিয়ড থেকে তোমরা উঠে এসেছো, এসএসসি থেকে জাস্ট এইচএসসিতে উঠেছো। তো এখনই আমি যদি তোমাকে একদম মানে পুশ করতে থাকি, তাহলে তো তোমার মনে করো যে পড়ালেখার প্রতি আর তৃষ্ণা আসবে না। সেই জন্য কিছু মজার টপিকসও রাখি যেন তোমাদের কাছে ভালো লাগে। ইনশাল্লাহ এই ভালো লাগাটা তোমাদের শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, আর আমাদের ক্লাসের ডিউরেশন কিন্তু 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে হবে। ঠিক আছে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে। বেশিক্ষণ ক্লাস কেন হবে না? কারণ একাডেমিক ক্লাস বেশিক্ষণ করতে হয় না। হ্যাঁ, এটা ধরুন একটা নিয়ম যে একাডেমিক ক্লাস বেশিক্ষণ করতে হয় না, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে একাডেমিক ক্লাস রাখতে হয়। এবং এটা থাকলে তোমার একটা রেগুলারিটি একটা মেনটেন করা সম্ভব। হ্যাঁ, তো যতটুকু পড়িয়েছি আমি জানি না তোমরা কতটুকু বুঝেছো। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, এটা নিয়ে প্লিজ কোনো চিন্তা করো না, ক্লাসটা তোমরা আরেকবার দেখো। হ্যাঁ, আরেকবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। আর আমাদের এই ক্লাস এবং এই যে পিডিএফটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, এবং ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আবারও ক্লাসটা রেকর্ড করবা এবং এই পিডিএফটা ডাউনলোড করবা সেটার ভিডিও আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের ইমন ভাইয়া আছে তাকে বলে দিচ্ছি, সে একটা এখানে ভিডিও পোস্ট করে দিবে, সেখান থেকে তুমি খুব সুন্দর করে দেখে নিতে পারবে। কোনো চিন্তা করার কারণ নাই, ক্লাস কীভাবে দেখবো, এক্সাম কীভাবে দিব, পিডিএফ কীভাবে ডাউনলোড করবো, কথায় কী আছে, কোনো চিন্তা করার কারণ নাই। আর রুটিন কথায় আছে, তোমরা কি জানো এটা? তোমরা যখন কোর্সটা কিনেছো তার নিচে কিন্তু বলা আছে রুটিনটি দেখে নাও। তো কোনো চিন্তা নাই, আমি রুটিনটা তাও এখানে তোমাদের পোস্ট করে দিব। ঠিক আছে? গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ তোমরা সব কিছু পেয়ে যাবে। আর যদি মনে হয় যে না ভাই আমার ওয়েবসাইটও লাগবে, তো ওয়েবসাইটে কিন্তু আমি সাথে সাথে আপডেট করে দিই। হ্যাঁ, যেন একজন শিক্ষার্থী ফেসবুকে না আসলে যেন সে ওয়েবসাইট থেকে তার পুরো কোর্সের A to Z সার্ভিস সে পেয়ে যায়। হ্যাঁ, তো তোমরা সার্ভিস নিয়ে একদমই চিন্তা করো না। আর যারা এখনও বই হাতে পাও নাই, প্লিজ তোমরা মন খারাপ করিও না। হ্যাঁ, আমাদের শেষের দিকে একটু প্রেশার হওয়ার কারণে আসলে বই হয়তো বা 1-2 দিন পিছিয়ে গেছে, তবে চিন্তা করার কারণ নাই। যারা অলরেডি এনরোল করেছো, হ্যাঁ, যেমন আমার জানা মতো আজকে প্রায় 50 জনকে বইটা পাঠানো হয়েছে। সো আবার আজকে যারা এনরোল করেছো তাদেরকে আগামীকাল ডেলিভারি করা হবে, আগামীকাল আবার যারা অ্যাডমিট হবে তারপরের দিনে এভাবে ডেলিভারি করা হবে। সো এভাবে ডেলিভারি চলতে থাকে, এবং আমরা সর্বোচ্চ স্টুডেন্টকে বই 3 থেকে 4 দিন সময়। এবং অনেকে বই পেয়েছো এবং অনেকে বই পাও নাই। ঠিক আছে? অনেকে বই পেয়েছে, অনেকে বই পাওয়া নাই। ভাইয়া বুক মার্ক দেন নাই। আমি তো আসলে এটা দিই না, মানে আমি তো আসলে কুরিয়ার করে, আমি আমার টিম করে। আমি আজকে আমার টিমকে ফোন দিয়ে একটু ঝাড়ি দিচ্ছি যে স্টুডেন্ট একজন পোস্ট করছে সে নাকি বুক মার্ক পায়নি, এটা কেন?
বলছে ভাইয়া আমাদের এখান থেকে প্রতিদিন 3 থেকে 400 বই, মানে আমার যে আবার ম্যাথট্রিক্স আছে, তোমার ইয়াসিন ভাইয়ের এমসিকিউ প্রো বুক আছে, আমাদের আরও অনেকগুলো বই আছে, তো সবগুলো বই যায়। বলে ভাইয়া বিশ্বাস করেন আমরা চেষ্টা করি সার্ভিসটা 100% নিশ্চিত করার জন্য, কিন্তু হয়তো বা 2-1 জনের ক্ষেত্রে এরকম ঘটে যায়। তো আমি বলছি যে এরপর থেকে যেন না হয়। হ্যাঁ, তো যদি তুমি কোনো দিন আবারও বন্দিবাসিলার কোনো একটা প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে তুমি যে আবার বই নিতে পারো, বা তুমি সাপোজ কোনো একটা প্রোগ্রামে বই অর্ডার করলা বা নর্মাল একটা বই অর্ডার করলা, তো দেন তুমি আমাদের টিমকে যদি জানিয়ে দাও যে আমি এর আগে এরকম বই দিয়েছেন আমাকে বুক মার্কটা দেন নাই, আমাদের টিম তোমাকে একটা আমাকে 2 থেকে 3টা বই, তোমাকে 2 থেকে 3টা বুক মার্ক দিয়ে দেবে। এটা নিয়ে চিন্তা করিও না। হ্যাঁ, আমরা আসলে আমাদের মানে বুঝো তো, মানে একজন মানুষের প্রেশার যখন চলে আসে তখন আসলে তারা 2-1টা মিস করেই ফেলে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তোমাদের সাথে এ পর্যন্ত থাকলো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।